কথা বলি নাই, সেটা হচ্ছে গ্রোথ অ্যান্ড চ্যালেঞ্জ ফর অন্টারপ্রেনিয়াল ভেঞ্চার। এইখানে এসে দেখবেন অন্টারপ্রেনিয়াররা ব্যবসা করতে গেলে কি কি চ্যালেঞ্জ পায়, এবং সেইখানে আপনার স্পেশালি ফাইন্যান্সিং একটা বড় ইস্যু। দেখেন, financing for the entrepreneur for business, resource assessment of finance for non-financial fixed and working capital management, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা আপনাদের আইসিএসবির সামনের কোর্সেও এখান থেকে অঙ্ক আসে। মানে আজকে যদি আপনারা এটা শিখতে পারেন, আপনারা ফাইনালি এক মানে ওভারঅল এমবিএ কোর্সের জন্য বা আইসিএসবি পরের লেভেলেও কাজে দিবে। সো আমরা একটু তাহলে শুরু করি। আমরা আজকের ক্লাসটা এভাবে করতে চাই, সেটা হচ্ছে যে প্রথমে একটু থিওরিটিক্যালি কুইকলি আমি আলাপ করব, এবং সঙ্গে সঙ্গে আমরা আপনার ম্যাথমেটিক্যাল পার্টটা, যেটা ওয়ার্কিং ক্যাপিটাল কিভাবে ক্যালকুলেশন করে, সেটাও ডিসকাস করব। সো এখানে গ্রোথ অ্যান্ড চ্যালেঞ্জ অফ অন্টারপ্রেনিয়ারশিপ, অন্টারপ্রেনিয়াল ভেঞ্চার। এখানে আপনি খেয়াল করেন যে অন্টারপ্রেনিয়াল ভেঞ্চার্স থ্রাইভ থ্রু ইনোভেশন, স্ট্রং লিডারশিপ অ্যান্ড মার্কেট ডিমান্ড, বাট ফেস ক্যাপিটাল ক্রিটিক্যাল চ্যালেঞ্জেস ইনক্লুডিং, তাহলে কি বলছে, অন্টারপ্রেনিয়াল ভেঞ্চার্স থ্রাইভ থ্রু ইনোভেশন, স্ট্রং লিডারশিপ অ্যান্ড মার্কেট ডিমান্ড, বাট ফেস ক্রিটিক্যাল চ্যালেঞ্জেস ইনক্লুডিং সিকিউরিং ফান্ডিং। এই ফান্ডিং নিয়ে আজকে আমাদের মূল ইস্যু। ম্যানেজিং ক্যাশ ফ্লো, ট্যালেন্ট অ্যাকুইজিশন অ্যান্ড স্কেলিং অপারেশন। গ্রোথ রিকোয়ার্স অ্যাডাপ্টিং টু মার্কেট চ্যালেঞ্জেস, বিল্ডিং robust teams and shifting from reactive to strategic management. Already আমরা strategic management নিয়ে, business strategy নিয়ে already you have discussed in last classes. কি হার্ডেলস হচ্ছে, কি 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 হার্ডেল আছে এর ভিতরে? প্রথম হচ্ছে entrepreneurial capabilities. Founders with industry expert, strong leadership and clear vision can better seize opportunities. এটা আসলে বেসিক্যালি আপনাকে ফার্স্ট যে কন্ডিশন, সেটা হচ্ছে আপনাকে অন্টারপ্রিনিয়রদের আসলে ইন্ডাস্ট্রির এক্সপার্টাইজ থাকতে হবে, স্ট্রং লিডারশিপ এবং ক্লিয়ার ভিশন। তো আমরা অলরেডি অর্গানাইজেশনে, আপনার মনে আছে, ভিশন এবং মিশন স্টেটমেন্ট নিয়ে গত ক্লাসে এবং তার আগে আলাপ করেছি। দেন ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাক্সেস টু ফাইন্যান্স। মানে অনেক বিজনেস, অ্যাক্সেস টু ফাইন্যান্স ইজ বেসিক্যালি এডিকুয়েট ক্যাপিটাল ইজ ক্রুশিয়াল ফর আর&ডি। আপনার টাকা না হলে আপনি আসলে আর&ডি করবেন কিভাবে? অর্থাৎ আপনি একটা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, আর&ডি মানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, একটা প্রোডাক্ট বা একটা বিজনেস নিয়ে আপনি কাজ করতে চান, শুরুতেই তো ডে ওয়ান থেকে প্রফিট পাবেন না। ডে ওয়ান থেকেই যেহেতু প্রফিট পাবেন না, সো আপনাকে আসলে কিছু ইনভেস্টমেন্ট করতে হবে। এই ইনভেস্টমেন্ট করবার জন্য আসলে মূলত আপনাদেরকে ডেফিনেটলি একটা কুলিং পিরিয়ড, একটা হচ্ছে টাইম ধরে নিতে হবে, যেখানে আপনি ইনভেস্টমেন্ট করবেন, এখান থেকে গ্র্যাজুয়ালি আর&ডি করবেন, সবকিছু করে রিটার্ন আসবে। প্রোডাক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড স্কেলিং অ্যাজ ওয়েল অ্যাজ মার্কেট এক্সপানশন। তারপর হচ্ছে কাস্টমার ভ্যালিডেশন, মার্কেট ডিমান্ড। আপনি নিজে একটা প্রোডাক্ট নিজের মন মতো বানালে চলবে না। ডেফিনেটলি ইউ নিড টু অ্যাসেস দ্য ডিমান্ড অফ এনি প্রোডাক্ট, ভ্যালিডেট থ্রু আপনার ফিডব্যাক অ্যান্ড রিসার্চ, ড্রাইভ সেলস অ্যান্ড সাস্টেনেবল গ্রোথ। মানে মোট কথা হচ্ছে যে আর&ডি করবেন কেন? আপনি আসলে, এখন তো সবাই ব্যবসা করে, সবাই সব প্রোডাক্ট নিয়ে কাজ করে, কোন প্রোডাক্টটা বেসিকলি is basically solving the problem of the customer. So কেন আমরা তো আসলে প্রোডাক্টে, আমি আপনাদের শুরু থেকে বলছিলাম যে প্রোডাক্ট কিন্তু আমরা চাইলেই একটা প্রোডাক্ট এনে মার্কেটে পুশ করে এখন খাওয়াতে পারবো না, বিকজ এখন আপনার দেয়ার ইজ নো স্কোপ অফ মনোপলি, ডুওপলি, অলিগোপলি। দিস ইজ এ পারফেক্ট কম্পিটিশন মার্কেট, অ্যান্ড ইউ নিড টু অ্যাসেস দ্য actual demand of a product or service, analyzing the problems or difficulties of the customer they are facing in their daily day-to-day life. So তখন আপনি এটা এখান থেকে বের করবেন যে কোন প্রোডাক্টটা ইজ ইওর বেসিক্যালি দ্য ডিমান্ড প্রোডাক্ট, সেইটা দেখতে হবে। ইনোভেশন এবং অ্যাডাপ্টিবিলিটি আমরা দেখছি টিম বিল্ডিং, এটা নিয়ে আর খুব বেশি কথা নেই। তো ফাইন্যান্সিং কনস্ট্যান্টটাই সব জায়গায় নাম্বার ওয়ান আসছে। এখন দেখেন, আমি যদি গ্লোবাল একটা রিসার্চ, এটা কিন্তু অনেক একটা ইন্টারেস্টিং একটা হচ্ছে অ্যানালাইসিস। আই হোপ যে এটা আপনাদের অনেক কাজে দিবে, আপনারা এটা মানে বুঝতে পারবেন যে এই একটা বিজনেস কেন ভালো করে আর কেন খারাপ করে। সো আমি আই এম হোপফুল যে আপনারা দেখতে পাচ্ছেন যে সাকসেস ফ্যাক্টর অফ, মানে সাকসেস ফ্যাক্টরের ইয়েটা দেখতে পাচ্ছেন, পিপিটিটা। জি সাকসেস, স্যার। জি, ওকে। সো একটা ব্যবসা ভালো করবে নাকি খারাপ করবে, সেটার উপরে ফার্স্ট সাকসেস ফ্যাক্টরের একটা হচ্ছে টাইমিং, অর্থাৎ আপনি কখন শুরু করবেন। হ্যাঁ, এখন ধরেন আপনি শীতের শীতের প্রোডাক্ট নিয়ে যদি গ্রীষ্মে শুরু করেন, অথবা ধরেন এখন ডিমান্ড হচ্ছে যে
আপনার ঘরগুলো গরম হচ্ছে, আমাদের ইলেকট্রিসিটির ডিমান্ড বেশি, সেই সঙ্গে সঙ্গে এখন রিনিউয়েবল এনার্জির যে প্রোডাক্টগুলো আছে, ধরেন আপনি যদি এই মুহূর্তে ইলেকট্রিসিটি যাচ্ছে, সো আপনি যদি রিচার্জেবল ফ্যান এই মুহূর্তে স্টক থাকে, ভালো ব্যবসা করতে পারবেন। আপনার যদি হচ্ছে যেটাকে হচ্ছে ইমার্জেন্সি লাইট, যেটা হচ্ছে লাইট জ্বলবে, এটা বন্ধ হয়ে গেল, 1.5-2 ঘন্টা ব্যাকআপ সাপোর্ট দিবে। সো এখন এইটার ডিমান্ড বাড়বে, কিন্তু শীতের সময় তখন হচ্ছে ইলেকট্রিসিটি কনজাম্পশন কম থাকবে, ইন্ডাস্ট্রিতে থাকবে না, কম লেস থাকবে, এসি কম চলবে, ফ্যান কম চলবে, তখন কিন্তু এই ডিমান্ডটা থাকবে না। সো আপনি রাইট টাইমে বিজনেস স্টার্ট করা এবং এখানে হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল ইউজ করা এবং সেইখান থেকে আউটপুট নেওয়া ডিপেন্ড করে 30%। টিম ভালো টিম না হলে হচ্ছে আপনার ব্যবসা ফেল করে হচ্ছে 23%। আপনার আইডিয়া, একটা রং আইডিয়া নিয়ে ব্যবসা করলেন, সেটা এই আইডিয়া ভালো কি মন্দ এটার উপর ডিপেন্ড করে হচ্ছে 20%। বিজনেস মডেল, যেটা আমরা বিজনেস স্ট্র্যাটেজি বলছি, যে বিজনেস মডেলটা কি, এই মডেল সরাসরি ইম্প্যাক্ট ফেলে 17%, আর ফান্ডিং 10%। এটা হচ্ছে গ্লোবাল, কারণ গ্লোবালি আপনি মনে রাখতে হবে যে গ্লোবালি ফান্ড ইজ অ্যাভেলেবেল। আপনি ব্যবসা করলে টাকা আপনাকে বিভিন্ন ক্রাউড ফান্ডিং বলে, তারপর হচ্ছে আমরা আমরা ভেঞ্চার ক্যাপিটাল, প্রাইভেট ইকুইটি, তার অ্যাঞ্জেল ইনভেস্টর, আমি একটু পরে দেখাবো, শত শত অপশনস আর দেয়ার। বাট বাংলাদেশের কনটেক্সটে বললে এইটা অ্যারাউন্ড 40-50% হবে, মানে এইটা গ্লোবাল তো 40-50% বিজনেস ফল করে, ড্রাই হয়ে যায় হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল, এবং তারা টাকা ফার্দার ইনভেস্ট করতে পারে না, ফান্ডিং এর অভাবে ব্যবসা বন্ধ হয়ে যায়। সো এইটা হচ্ছে গ্লোবাল ট্রেন্ড। 10% হলে আমাদের এটা 40%-এর কম হবে না, আমার আমার যেটা রিসার্চ বা আমার যে ধারণা। সো এই স্লাইডটা বোঝা গেল যে বিজনেসের সাকসেস ফ্যাক্টর, অন্টারপ্রেনিয়ররা কেন কোন ফ্যাক্টরগুলোর উপর সাকসেস ডিপেন্ড করে। ইজ ইট ক্লিয়ার? অবশ্যই। জি। আচ্ছা, এখন দেখেন এই যে ফেলিয়ার ফ্যাক্টর, এটা তো সাকসেস বললাম, ফেলিয়ার ফ্যাক্টর গুলো কি? ফেলিয়ার ফ্যাক্টর হচ্ছে মার্কেট নিড অ্যানালাইসিস না করে ইচ্ছা মতো প্রোডাক্ট এনে ভরে ফেললেন। রান আউট অফ ক্যাশ, দেখেন এই ক্যাশ আউট অফ 2 নম্বরে, ইন্ডিভিজুয়ালি 2 নম্বরে চলে আসছে, যে আপনি ব্যবসার কারণে টিম সমস্যা, এগুলো আমরা দেখেছি। প্রাইসিং কস্টিং ভুল, আপনি মার্কেটের ডিমান্ড যে প্রাইসিং আপনি ইচ্ছা মতো যদি লো কস্টেও করেন, তাহলে বোঝা যাবে আপনার প্রোডাক্ট খারাপ। হ্যাঁ, স্ট্র্যাটেজির 2টা স্ট্র্যাটেজি আছে, আপনারা নিশ্চয়ই জানেন যারা একটু কমার্স ব্যাকগ্রাউন্ডের। একটাকে বলা হচ্ছে কস্ট লিডারশিপ, একটু আলাদা নোট নেন, কস্ট লিডারশিপ, আর একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন স্ট্র্যাটেজি, ডিফারেন্সিয়েশন। আচ্ছা, এবার আসেন, ডিফারেন্সিয়েশন স্ট্র্যাটেজি কোনটা? এই যে ধরেন আইফোন করে, আইফোন যেটা, এইটা হচ্ছে ডিফারেন্সিয়েশন স্ট্র্যাটেজি। তারপর হচ্ছে সোয়াস গ্রুপের যে ঘড়ি, আমি যে আপনাকে উদাহরণ দিয়েছিলাম, লেটস সে আপনার হচ্ছে পাতেক ফিলিপ, অথবা ইভেন আপনার ধরেন রোলেক্স, এই ঘড়িগুলো কিন্তু আপনার ডিফারেন্সিয়াল আপনার স্ট্র্যাটেজি ফলো করে, যে এটা মাচ পিপলের জন্য হবে না। বিএমডব্লিউ গাড়ি, এটা হচ্ছে নির্দিষ্ট একটা রিচ পিপল বা একটা এলিট শ্রেণীর জন্য করা। আর কস্ট লিডারশিপ কোনটা? যেটা হচ্ছে লো কস্ট, প্রচুর ভলিউম করবে, লাইক লাইক আপনার হচ্ছে ইয়ে আপনার আমাদের দেখেন যে যখন মোবাইল ফোনের পেনিট্রেশন হচ্ছিল, তখন আমরা খেয়াল করেছি যে নোকিয়া বা স্যামসাং, অথবা স্যামসাং না, পরে হচ্ছে সিম্ফনি, তারা কিন্তু 1,500 থেকে শুরু করে আমার ধরেন আরো কম 1,200 টাকা করে ফোন দিয়েছে। তো 1,200 টাকা করে ফোন দিয়ে এইটার যে আপনার মার্কেট সাইজ হিউজ, আর আইফোনের মার্কেট ইজ ভেরি লিমিটেড। বাট স্টিল এই প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন স্ট্র্যাটেজি অনেকে নেয়, যে আমি এমন প্রোডাক্ট করব জেনেরিক প্রোডাক্ট হবে না। আর কিছু কিছু জায়গা আছে যে লো কস্ট, তো এই জায়গাটাতে কস্টিং, কি ধরনের প্রোডাক্ট দিচ্ছেন, তার কস্ট কত হবে, আপনার প্রোডাক্টটাকে কোন ক্যাটাগরিতে কাস্টমার ফেলবে, যেটা কি এলিট গ্রুপের মানে ভালো, নাকি এটা অ্যাভারেজ, নাকি এটা হচ্ছে মানে লো কস্ট প্রোডাক্ট বাট এটা সবার জন্য। সো এটা ডিপেন্ড করে। যেমন আপনি রেস্টুরেন্ট যদি করেন, দেখবেন যে কিছু কিছু রেস্টুরেন্টে লোকজন ঢুকে না, কারণ ওই রেস্টুরেন্টটা হচ্ছে একটা নির্দিষ্ট ক্যাটাগরি। যেমন ধরেন যদি খুব পশ সেট আপ হয়, হ্যাঁ, তাহলে হয়তো যারা যদি কেউ বিশ্বাস করে যে গুলশান বনানীতে খুব ভালো প্লেসে, সাংঘাতিক রকম সুন্দর প্লেসে অনেক বেশি ব্র্যান্ডিং ট্যান্ডিং করে অ্যামেনিটিজ এনশিওর করে ব্যবসা শুরু করলো, প্রোডাক্টের দাম কম রাখলো, সেই প্রোডাক্ট চলবে না। আবার যদি হয় যে এই মতিঝিলের মানে ক্রাউড এরিয়াতে, যেখানে ওয়ার্কিং পিপল খুব বেশি আসে, ওইখানে আপনি হচ্ছে একটা শপ করলেন, যে শপটা হচ্ছে আপনার অতটা লুক্রেটিভ না, অ্যাম্বিয়েন্স ভালো না, ইভেন এসি নেই, সেখানে হাই দামি প্রোডাক্ট দিলে চলবে না। সো কোন প্রোডাক্ট কোথায় চলবে, কি প্রাইসিং এ চলবে, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট।
পুওর প্রোডাক্ট নিয়ে অনেক সময় ল্যাক অফ বিজনেস মডেল, এটা অলরেডি বলছি, পুওর মার্কেটিং। তো এটা অলরেডি ফাইন্যান্সিং কথাটা দুইবার আসছে, দেখেন এই যে এই রান আউট অফ ক্যাশ এবং ফাইন্যান্সিং দুইটাই হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। তো আমাদের এই চ্যাপ্টার 13 মূলত হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল এবং বিজনেসের ফান্ড কিভাবে আসবে এটা নিয়ে আমরা কথা বলছি আর কি। তো এখন ফান্ডিং এর ফান্ডিং এর হচ্ছে মূলত শুরু হয়, এটাকে বুটস্ট্র্যাপিং বলে, সেলফ ফান্ডিং, এটাকে বলে সেলফ ফান্ডিং। মানে আমরা ব্যবসা করতে গেলে শুরুতেই আমাদের কেউ সাধারণত টাকা দেয় না, হ্যাঁ। বুটস্ট্র্যাপিং কি? এটা হচ্ছে বুটস্ট্র্যাপিং হচ্ছে আপনি সেলফ ফান্ডিং করবেন, নিজে টাকা আনবেন, অলসো নোন অ্যাজ দ্য বুটস্ট্র্যাপিং ইন অ্যান ইফেক্টিভ ওয়ে টু স্টার্ট আপ বিজনেস, প্রথম শুরু করতে গেলে। দেন ক্রাউড ফান্ডিং মানে আমি প্রথম দিন আলাপ করেছিলাম, যেমন ধরেন গণহারে টাকা নেয়। যেমন ধরেন আমি আপনারা খেয়াল করেছেন কিনা, আল্লামা দেলোয়ার হোসেন সাইদির ছেলে, ওনার নাম আমার মনে নেই, মাসুদ সাইদি সম্ভবত, সে হচ্ছে তুরস্কের সাথে একটা হোটেলের জয়েন্ট ভেঞ্চার করছে। অথবা সুটি রিসোর্ট কিছুদিন পর পর আমাদের ফোন দেয়, আমি জানি না আপনারা পান কিনা সুটি রিসোর্টে। ওদের কি, ওরা হচ্ছে অনেক পিপলের কাছ থেকে 2 লাখ 5 লাখ টাকা করে নেয়। তাদের ইয়েটা এমন যে আপনি হচ্ছে 2 লাখ 5 লাখ করে ইনভেস্ট করে আপনি ওদের যে প্রজেক্টগুলো আছে রিসোর্ট এবং হচ্ছে হোটেলগুলা, সেইখানে হয়তো একটা রুম বা একটা ফ্যাসিলিটিস আপনার নামে থাকলো, আপনি সারা বছর এটা ফ্রি ইউজ করতে পারবেন, আর আপনি যখন ইউজ করবেন না সেই টাইমে তারা ভাড়া দিয়ে এই টাকাটা আপনাকে কালেক্ট করে দিবে। সো এই যে বিভিন্ন লোকের মানে শত শত লোককে নিয়ে ব্যবসা করা, এটা ক্রাউড ফান্ডিং বলে। অ্যাঞ্জেল ইনভেস্টর মানে হচ্ছে, এটা বিশেষ করে মিডল ইস্টে আছে, ইউএসএ তে আছে। আপনি একটা ভালো আইডিয়া দিলে, যেমন শার্ক ট্যাঙ্ক নামে একটা প্রোগ্রাম হয়, আপনারা শুনেছেন? শার্ক ট্যাঙ্ক দেখেছেন আপনারা? শার্ক ট্যাঙ্ক, জি জি হ্যাঁ। স্যার। হ্যাঁ হ্যাঁ দেখেন স্যার, শুনছি। শার্ক ট্যাঙ্ক মানে হচ্ছে আপনার ভালো বিভিন্ন আইডিয়া নিলে, বিজনেস আইডিয়া। জি 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 বলেন ভাই। জি, প্রোগ্রামটা দেখা হয়েছে। শার্ক ট্যাঙ্ক, বাংলাদেশেও তো একটা ভার্সন বেরিয়েছে এটা হ্যাঁ একবার ইন্ডিয়াতে। একটা বেড়েছিল, হ্যাঁ। শার্ক ট্যাঙ্ক মানে যারা হচ্ছে ইনভেস্টর, যাদের টাকা আছে, আপনি আইডিয়া কম্পিটিশন হবে, আপনি যদি ভালো আইডিয়া নিতে পারেন তারা আপনাকে টাকা দিবে। সো এই ধরনের অ্যাঞ্জেল ইনভেস্টররাও গ্লোবালি আছে, বাংলাদেশে কম। বাংলাদেশে একটাই শার্ক ট্যাঙ্ক বাংলাদেশে করছিল, বাট ইন্ডিয়াতে এটা খুব জনপ্রিয় রিয়েলিটি শো, এবং ওর মাধ্যমেই হচ্ছে ফান্ডিং পায়। সো এটা আমরা দেখলাম অ্যাঞ্জেল ইনভেস্টর। এরপর দেখেন ভেঞ্চার ক্যাপিটাল, অলরেডি বলেছিলাম আপনাদেরকে, আবারও আমি একটা এক্সাম্পল দিব যে এই ইয়েটা। আরেকটা হচ্ছে বিজনেস ইনকিউবেটর এন্ড অ্যাক্সেলেটর। এটা করে কি, এটা হচ্ছে ফান্ড দেয়। যেমন আমরা এখন বিসলিউশন, আমাদের যে প্রতিষ্ঠান, এটা হচ্ছে গভর্নমেন্টের থেকে কিছু সুবিধা পাচ্ছি। কিরকম সুবিধা? আপনার হচ্ছে এনএসডিআই মানে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটির সাথে আমরা এনলিস্টেড, আমরা ট্রেনিং করাই, আমরা লোকজন ভর্তি করাই, তাদেরকে স্কিল করি। টাকা কিন্তু ওই ট্রেনার, ওই ট্রেনির কাছ থেকে, মানে যারা পার্টিসিপেন্ট তাদের কাছে টাকা নেই না। তাদেরকে এআই শিখাচ্ছি, তাদেরকে বিভিন্ন শর্ট কোর্স বা 6 মান্থ 3 মান্থ কোর্সের ট্রেনিং দিচ্ছি। রেদার তারা আমাদের এখানে এসে ফুল একটা আইটি এনভায়রনমেন্টে, তারা ফুল একটা ল্যাপটপ পায়, 1-to-1 ল্যাপটপ, আইটি ফ্যাসিলিটি সবকিছু পায়। তারা হচ্ছে তাদের 1 টাকাও দিতে হয় না, রেদার তাদেরকে কনভেন্স বাবদ একটা টাকা দেওয়া হয় এবং লাঞ্চ বাবদ বা স্ন্যাক্স বাবদ একটা টাকা দেওয়া হয়। আর এই ট্রেনিং এর বাবদ পুরো টাকাটা আসে হচ্ছে এনএসডিআই, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি। তো এখানে এই অন্টারপ্রেনিয়রশিপ তৈরি করবার জন্য এই ধরনের গভর্নমেন্টে অনেক সাপোর্ট থাকে। যেমন বাংলাদেশে একটা আছে স্টার্ট আপ বাংলাদেশ, এটা হচ্ছে অনারেবল প্রাইম মিনিস্টারের অফিসের আন্ডারে। সো এরকম কিছু আপনার কাজ চলে। ব্যাংক লোন ইজ ভেরি কমন আমাদের দেশে। যদি ব্যবসা বলেন, তাহলে ব্যবসার হচ্ছে 85% থেকে 90% ফান্ডিং আসে হচ্ছে ব্যাংক থেকে, ব্যাংক অথবা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট থেকে এটা আসে, ঠিক আছে। সো এটা আমরা দেখলাম। আর একটা জিনিস হচ্ছে যে এই যে মাইক্রো ফাইন্যান্স মানে হচ্ছে আপনারা জানেন যে ব্র্যাক বা গ্রামীণ ব্যাংক যেগুলো করে গ্রামীণ অর্থনীতিতে মহিলাদেরকে বা মানে লেস লেস ডেভেলপ ইয়েরকে টাকাটা দেয়। এরপরে সেটা খুব ছোট পরিসরে, আমাদের মাইক্রো ফাইন্যান্সিং এর টাকাটা হয় ছোট, ভেঞ্চারও হয় ছোট, এবং এইটা সাধারণত কোলেটারাল লাগে না। ব্যাংক লোনের জন্য কোলেটারাল ইজ মাস্ট। গভর্নমেন্ট সাবসিডিজ, ওই যে এটা ওটা আগে যেটা বললাম, যে অ্যাক্সেলারেশন প্রোগ্রাম যেটা বলে ইনকিউবেটর, ওই একই রকম গভর্নমেন্টের কিছু সাবসিডি দেয়। সো এই, এছাড়া আপনার নর্মালি আমরা যেটা পাই সেটা হচ্ছে টার্ম লোন, মানে লিজ ফাইন্যান্সিং, আইডিএলসি আইপিডিসি এরকম জায়গা থেকে টার্ম লোন দেওয়া হয় বিজনেসের জন্য। বন্ড ইস্যু করে বা ডিভেঞ্চার ইস্যু করে টাকা নেওয়া যায়, প্রেফারেন্স শেয়ার ইস্যু করে নেওয়া যায়, ইনিশিয়াল পাবলিক অফারিং, রিপিট পাবলিক অফারিং, রাইট শেয়ার ইস্যু, রিটেন আর্নিংস এর টাকা থেকে ইউজ করা যায়, এবং প্রাইভেট প্লেসমেন্ট করে, মানে ব্যবসাগুলো আপনার আইপিও তে যাওয়ার আগে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে আপনি টাকা পেতে পারেন।
সো দিজ আর দ্য বেসিকলি অপশন। সো আপনারা কি ফান্ডিং এর একটা ব্যবসার ফান্ডিং এর কত ধরনের আসতে পারে, এই কোশ্চেনটা পরীক্ষা আসলে আপনারা কি একটু গুছিয়ে লিখতে পারবেন না যে কত ধরনের ফান্ডিং অপরচুনিটি আছে? জি স্যার। আচ্ছা, এর সাথে একই জিনিস বারবার আসছে আপনার হচ্ছে যে লিজ ফাইন্যান্সিং বলছি অলরেডি। এবার একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে ভেঞ্চার ক্যাপিটাল প্রাইভেট ইকুইটির ডিফারেন্সটা কি, এই জায়গাটায় বুঝতে পারবেন। আমি আগে একদিন আপনাদেরকে বলেছিলাম, সেটা হচ্ছে এই ভেঞ্চার ক্যাপিটাল এবং হচ্ছে প্রাইভেট ইকুইটি, এই দুটো ডিফারেন্সটা হচ্ছে ভেঞ্চার ক্যাপিটাল হচ্ছে আইডিয়াতে করে, সিড ফান্ডিং মানে ছোট ছোট অল্প অল্প করে টাকা দেয়, অনেককে দেয়। আর এটা হচ্ছে বড় কোম্পানিকে দেয় প্রাইভেট ইকুইটি। সেটা কি, PE investor will be invest when he or she or organization will see profit, মানে এখানে প্রফিট দেখে আপনাকে ইনভেস্ট করার, এখানে হচ্ছে আইডিয়া দেখে করে। শার্ক ট্যাঙ্ক ওয়ান কাইন্ড অফ ভেঞ্চার ক্যাপিটাল টাইপ টাকা আপনাদেরকে দেয়া হয়, ঠিক আছে? সো দিস বেসিকলি আর দ্য হ্যাঁ। তো এরপরে হচ্ছে আপনার আপনার ভেঞ্চার ক্যাপিটালের আরেকটা ডিফারেন্স কি, ভিসি ইনভেস্টর ডাজ নট ফোকাস অন এভরি ভেন্ডর, হি অর শি উইল ইনভেস্ট ইন দ্য ফলোয়িং বিজনেস, মানে ফলোয়িং মিনস লাইক হচ্ছে সফটওয়্যার, টেকনোলজি, বায়োটেক, মানে টেকনোলজি বেস স্মল বিজনেসগুলো হচ্ছে ভেঞ্চার ক্যাপিটাল টাকা দেয়। আর প্রাইভেট ইকুইটি দেয়, প্রাইভেট ইকুইটি ইনভেস্ট ফোকাস অন দ্য ম্যানুফ্যাকচারিং অফ এফএমসিজি, আইটি, রিটেইল চেইন, বড় বিজনেসগুলো করে। ভেঞ্চার ক্যাপিটাল হায়ার রিস্ক নেয়, মানে হচ্ছে যে আপনার বিজনেসটা, ওরা কি চিন্তা করে, ভেঞ্চার ক্যাপিটাল যারা টাকা দেয় চিন্তা করে 20টা ছোট ছোট অর্গানাইজেশনকে আমি রিস্ক নিয়ে টাকা দিব, তাদের গুড আইডিয়া, গুড পিপল ইজ দেয়ার, এখান থেকে যদি 2টা দাঁড়ায় তাহলে হয়ে যায়। আর প্রাইভেট ইকুইটি চিন্তা করে যে আমি এস্টাবলিশমেন্ট কোম্পানি টাকা দিব, মানে রহিম আফরোজকে দিয়েছে, আগোরা যেটা ছিল আগোরাকে টাকা দিয়েছে, রানার অটোমোবাইলকে টাকা দিয়েছে, তারপরে হচ্ছে আপনার হচ্ছে ইয়েকে টাকা দিয়েছে, আপনার এটাকে বলে হচ্ছে যে পপুলার আপনার ডায়াগনস্টিক সেন্টার বা ওদেরকে দিয়েছে। সো এরকম বড় অর্গানাইজেশনকে সাধারণত আপনার হচ্ছে এই টাকাটা দেয়। সো আমরা এই ফান্ডিং এর ওভারঅল একটা জিনিস দেখলাম। এবার আমরা এই ফান্ডিংটা কেন প্রয়োজন হয়, বা আপনি এই যে টাকাটা নিবেন এই টাকাটা হচ্ছে কতটুকু দিবে তারা, তারা দেয় হচ্ছে দেখেন, এই যে ভিসি মানে ভিসি মানে ভেঞ্চার ক্যাপিটাল ইনভেস্ট হচ্ছে 1 মিলিয়ন থেকে 5 মিলিয়ন। 1 মিলিয়ন মানে হচ্ছে 1 মিলিয়ন হলে কত হয়, লেটস সে 10 কোটি টাকা থেকে 100 কোটি টাকা, নাকি ঠিক বললাম? মানে 10 লাখে 1 মিলিয়নে কত হয়, 10 লাখ, 10 লাখ ইন্টু 100, 1 কোটি। হ্যাঁ, 1 কোটি টাকার থেকে 100 কোটি টাকার ভিতরে মানে 1 কোটি টাকার থেকে সরি কত হয়, 1 কোটি হয় না কত হয় এটা, এক কোটি, কোটি প্রায় 12 কোটি টাকার মতো। আচ্ছা, তাহলে 10 থেকে 50 কোটি টাকা, মানে 50। রাফলি 10 থেকে 50-এর ভিতরে, বেশি টাকা তারা দেয় না। আর এখানে শুরুই হয় হচ্ছে 100 কোটি টাকার উপরে, এই যে 10 মিলিয়ন, মানে বড় কোম্পানিকে আসলে এটা হচ্ছে বড় ফান্ডিং করে, আর এটা হচ্ছে ছোট। তার মানে মিনিমাম 10 কোটি, ম্যাক্সিমাম 50 কোটি। আর এখানে ধরেন আপনার শুরু হয় 100 কোটি টাকা, মানে বড় কোম্পানিগুলো এই ভেঞ্চার ক্যাপিটাল নিতে পারে না। ভেঞ্চার ক্যাপিটাল নিতে হলে তাদেরকে ছোট কোম্পানিগুলোকে চুজ করে, আর বড় কোম্পানিগুলো মূলত হচ্ছে তারা নিতে পারে হচ্ছে, এটাকে বলা হয় প্রাইভেট ইকুইটি। সো বাংলাদেশে ভেঞ্চার ক্যাপিটাল কিন্তু অনেকগুলো আছে, যেমন বিডি ভেঞ্চার নামে আছে, তারপরে এই প্রাইভেট ইকুইটি কোম্পানি আছে বাংলাদেশে, বুমার্স অ্যান্ড পার্টনার্স, আপনার নাম শুনে থাকবেন। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে মোটামুটি বাংলাদেশে অলরেডি এটা আছে। আপনাদের কি প্র্যাকটিক্যালি এক্সাম্পল জানা আছে যে এরকম কোম্পানি ভেঞ্চার ক্যাপিটাল বাংলাদেশে কারা কারা কাজ করে, এবং হচ্ছে প্রাইভেট ইকুইটি কারা কারা কাজ করে? হ্যাভ ইউ এনি মানে প্র্যাকটিক্যাল এক্সাম্পল, বা আপনারা কি দেখেছেন বা জানেন? আমার জানা নেই। জি, আমার জানা নেই। ওকে। আচ্ছা, এটা হচ্ছে ওই যে বললাম যে একটা এক্সাম্পল আমি বললাম যে বিডি ভেঞ্চার নামে একটা কোম্পানি আছে। হ্যাঁ, এটা আপনি একটা এক্সাম্পল দিলাম, আরো আপনারা সার্চ করলে গুগলিং করলেই পেয়ে যাবেন যে ভেঞ্চার ক্যাপিটাল বাংলাদেশে কারা কারা কাজ করে। জাস্ট আমি 1 মিনিটে ইয়ে করি। আর সেকেন্ড হচ্ছে আপনার প্রাইভেট ইকুইটি। প্রাইভেট ইকুইটি কারা কারা বাংলাদেশে কাজ করে, যেমন ভেঞ্চার ভেঞ্চার ক্যাপিটালস ইন বাংলাদেশ। তাহলে এখানে কারা কারা আছে, এখানে হচ্ছে বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেড। হ্যাঁ, একটা বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল, আপনি নোট নেন, অথবা আপনার গুগল করলেও পাবেন। বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেড একটা, বিডি ভেঞ্চার একটা, আর স্টার্ট আপ বাংলাদেশ লিমিটেড, তিনটা এখানে মানে এক্সাম্পল হচ্ছে গুগল দেখাচ্ছে। তাহলে অ্যাটলিস্ট তিনটা উদাহরণ বললাম, বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেড, আর একটা হচ্ছে বিডি ভেঞ্চার, একই রকম নাম, আর একটা স্টার্ট আপ
বাংলাদেশ লিমিটেড, এটা হচ্ছে সরাসরি গভর্নমেন্টেরই। হ্যাঁ, তো এই হচ্ছে মোটামুটি আপনার বাংলাদেশের যারা ভেঞ্চার ক্যাপিটাল এবং ছোট ছোট ফান্ডকে টাকা দেয়, আইটি কোম্পানিকে দেয়। আপনার নতুন যেমন গতকালকে দেখবেন যে একটা ছেলে প্রাইম মিনিস্টার অফিসে গেছিল, একটা বোধহয় কি বলে ওটাকে, একটা ছোট গাড়ি টাইপ মিনি একটা গাড়ি আবিষ্কার করেছে, দেখেছেন এটা গতকালকে? হ্যাঁ, রেসিং রেসিং কারের মতো। হ্যাঁ, কি জন্য নাম দিয়েছে? তো ওরকম ওরকম ইয়েকে, ওরকম মানে আইডিয়াকে সাধারণত এরা ফান্ডিং করে, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে ভেঞ্চার ক্যাপিটাল, হ্যাঁ, প্রাইভেট ইকুইটি ফার্মস। আচ্ছা, প্রাইভেট ইকুইটি ফার্মস ইন বাংলাদেশ। প্রাইভেট ইকুইটি, তাহলে তিনটা আমরা পেলাম হচ্ছে ভেঞ্চার ক্যাপিটাল, প্রাইভেট ইকুইটি, প্রাইভেট ইকুইটি ইন বাংলাদেশ। হ্যাঁ, ওই যে বামার্স আছে, এটা হচ্ছে, এটা হচ্ছে মূলত বড় বড় কোম্পানিকে টাকা দেয়। এছাড়া আপনার এই প্রাইভেট ইকুইটি লঙ্কা বাংলারও বোধহয় একটা ফান্ড আছে, তো এটা এটা তারা আপনার বড় বড় কোম্পানিকে টাকা দেয়, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন আমরা, তাহলে আমরা দুইটা দেখলাম। থার্ড হচ্ছে যে এইখানে এই ভেঞ্চার ক্যাপিটালের আর প্রাইভেট ইকুইটির, এইখানে আপনি দেখবেন ভেঞ্চার ক্যাপিটাল ইনভেস্ট অ্যান্ড বিলিভস দ্যাট দ্য অর্গানাইজেশন শুড বি বিগার অ্যান্ড উইল রিচ ইন দ্য টপ লাইন। তারা হচ্ছে টোটাল সেলসকে আপনার ফোকাস করে, বটম লাইন প্রফিট লস এটা ইম্পর্টেন্ট করে না। মানে ভেঞ্চার ক্যাপিটাল এভাবে দেখে যে এর প্রতি বছর টার্নওভার বাড়তেছে কিনা, ইয়ার টু ইয়ার বাড়তেছে কিনা, প্রফিট যাই হোক, এটা যেহেতু টার্নওভার বাড়তেছে স্কেল আপ হবে। আর এরা হচ্ছে বটম লাইন দেখে, মানে প্রফিট দেখে ইনভেস্টমেন্ট করে। এটা তো স্ট্যাবলিশ কোম্পানিকে করে, এই জন্য তারা বটম লাইনকে বেশি ফোকাস করে। সো এইটা আমরা মোটামুটি ফান্ডিং এর একটা ওভারঅল, আমি এটা আপনাদেরকে দিয়ে দিব, আপনারা এটা দেখে নিতে পারবেন, আপনাদেরকে এই ইয়েটা স্লাইড গুলো দিয়ে দিব। সো এখন আমরা এরপরে আসি যে এখন এই টাকাটা যে আমরা ইউজ করব, এটা কি কাজে ইউজ করব সেটা আমি একটু আপনাদেরকে দেখাই যে কেন লাগবে। এই যে ওয়ার্কিং ক্যাপিটাল যেটা বলছিলাম, যে মূলত এই ওয়ার্কিং ক্যাপিটাল জন্যই এটা লাগে। হ্যাঁ, আরো একটু লাগে, দুই ধরনের ক্যাপিটাল লাগে। একটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল, আর একটা হচ্ছে প্রজেক্ট ফাইন্যান্সিং। তো প্রজেক্ট ফাইন্যান্সিং এর ক্ষেত্রে আমরা যেটা করি সেটাকে বলা হয় হচ্ছে যে প্রজেক্ট ফাইন্যান্স। হ্যাঁ, প্রজেক্ট ফাইন্যান্স। তো প্রজেক্ট ফাইন্যান্স মানে হচ্ছে আপনার সরাসরি আপনি একটা ব্যবসা করতে চান, সেটা ল্যান্ডটা যদি আপনার থাকে, ক্যাপিটাল মেশিনারিজ এনে আপনাকে একটা প্রজেক্ট ফাইন্যান্সিং দেয়। এটা আপনার হয়তো আপনার 1-1.5 বছরের গ্রেস পিরিয়ড রেখে, 1 ইয়ার গ্রেস পিরিয়ড রেখে 5 ইয়ার্স 10 ইয়ার্স এর ভিতর পেমেন্ট করতে হয়। এটাকে বলা হয় হচ্ছে আপনার প্রজেক্ট ফাইন্যান্সিং। আর ওয়ার্কিং ক্যাপিটাল মানে আপনার র মেটেরিয়াল এবং ব্যবসা পরিচালনা করবার জন্য ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট বলে। তো ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টটা মূলত এই ফান্ডিং এর সবচেয়ে বেশি প্রয়োজন হয়, কারণ প্রথম টাকাটা কোনো না কোনো ভাবে পাওয়া যায়, কিন্তু পরবর্তীকালে ওয়ার্কিং ক্যাপিটালের অভাবে কিন্তু ব্যবসাগুলো বন্ধ হয়ে যায়। এই চ্যালেঞ্জটা আমরা দেখবো। তো ওয়ার্কিং ক্যাপিটাল কিভাবে হিসাব করব? এই ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট, দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য ফার্মস কারেন্ট অ্যাসেট অ্যান্ড ফাইন্যান্সিং নিড ফর টু সাপোর্ট দ্য কারেন্ট অ্যাসেট। কিরকম? আপনি দেখেন, অবজেক্টিভ ওয়ার্কিং ক্যাপিটাল, স্মুথ ওয়ার্কিং ক্যাপিটাল অপারেটিং সাইকেল, লোয়েস্ট ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, অপটিমাম রিটার্ন অফ দ্য কারেন্ট অ্যাসেট ইনভেস্টমেন্ট অ্যান্ড মিনিমাম রেট অফ ইন্টারেস্ট। সো এইটা হচ্ছে অবজেক্টিভ। কিন্তু আমরা যদি সরাসরি আমি বলি, আপনারা বলেন তো যে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট সম্পর্কে, ওয়ার্কিং ক্যাপিটাল কি, এটা সম্পর্কে কেউ কোনো আইডিয়া আছে? এনিওয়ান, কোনো আইডিয়া আছে? সাধারণভাবে আমরা একটা ব্যবসা পরিচালনা করতে যে খরচটা যায়, র মেটেরিয়াল, ইকুইপমেন্ট, তারপর ওভারহেড কস্ট, তারপর পার্সোনাল কস্ট, মেইনটেনেন্স কস্ট, এই জিনিসগুলো বুঝি, মার্কেটিং এর কস্ট। ওকে, সো এখানে থ্যাংক ইউ, আপনি আপনি বুঝতে মানে কনসেপচুয়ালি ইউ আর রাইট। গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল মানে আপনার আসলে ব্যবসা করতে গেলে টাকা কেন লাগে। প্রথম হচ্ছে আপনি তো এই জাস্ট ইন টাইম, জাস্ট ইন টাইম মানে হচ্ছে জিরো ইনভেন্টরি, জিরো ইনভেন্টরি। এটা তো জাপানে সম্ভব, বাংলাদেশে সম্ভব না। এটাকে জাপানের একটা মেকানিজম আছে, জাস্ট ইন টাইম বলে, মানে আপনার কোনো ইনভেন্টরি রাখবে না। তো বাংলাদেশে এটা অলীক কল্পনা, বাংলাদেশে জাস্ট ইন টাইম কিছু নাই। তার মানে আপনাকে যারাই যে ব্যবসা করে তার কি কি লাগে, যদি ম্যানুফ্যাকচারিং হয় তাহলে হচ্ছে র মেটেরিয়ালের ইনভেন্টরি লাগে,
তারপরে যেটাকে বলা হয় ওয়ার্কিং প্রোগ্রেস, মানে সেমি ফিনিশ কিছু প্রোডাক্ট সবারই থাকে, আর একটা থাকে ফিনিশ গুড, এফজি। এই তিনটার হচ্ছে ইনভেন্টরি আপনার রাখতে হয়, তো ইনভেন্টরি রাখতে টাকা লাগবে এক। সেকেন্ড হচ্ছে বাংলাদেশে ক্যাশ ব্যবসা করা যায়ই না অলমোস্ট, আপনাকে বাকিতে বিক্রি করতে হয়, বাকিতে বিক্রি করলে আপনার অ্যাকাউন্টস রিসিভেবল তৈরি হয়। সো এই দুইটাই হচ্ছে মূলত ওয়ার্কিং ক্যাপিটালের বড় এরিয়া। তো এই গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল মানে হচ্ছে দ্য ফার্মস ইনভেস্টমেন্ট ইন কারেন্ট অ্যাসেট, তাহলে এই র মেটেরিয়াল কারেন্ট অ্যাসেট, আর হচ্ছে এই বাকিতে বিক্রি করলে অ্যাকাউন্ট রিসিভেবল ও কারেন্ট অ্যাসেট, এইটাকে বলা হয় গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল। ক্লিয়ার, বোঝা গেছে? এটা বুঝতে পারছেন? জি স্যার। ওকে। আচ্ছা, নেট ওয়ার্কিং ক্যাপিটাল কোনটা? নেট ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে এই যে আপনার কারেন্ট অ্যাসেটে রাখলেন, মানে হচ্ছে এআর প্লাস ইনভেন্টরিতে টাকা রাখলেন, ঠিক আছে, এটা হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট, আর মাইনাস করতে হবে আপনি সাপ্লায়ারের কাছ থেকে কিন্তু টাকা পান। তার মানে কিরকম পান, যে সাপ্লায়ার আপনাকে বাকি দেয়, ধরেন আপনি নিজে বাকি দেন অ্যাকাউন্ট রিসিভেবল 1 মাসের বাকি দেন, বা 15 দিনের বাকি দেন, 15 ডেজ, কিন্তু আপনি আবার ক্রেডিটরের কাছ থেকে, মানে হচ্ছে যে আপনার প্রোডাক্ট সেল করে তার থেকে 20 দিনের নেন, তাহলে এপি, এপি মানে অ্যাকাউন্টস পেয়েবল, আপনি টাকা পরে দিচ্ছেন, এটা আপনার কিন্তু এই টোটাল যে টাকা রাখার কথা, অ্যাকাউন্ট রিসিভেবল রাখার কথা, ধরেন এআর রাখার কথা, আপনার মার্কেটে 50 কোটি টাকা আপনার বাকি রাখতে হয়, আর ইনভেন্টরি রাখতে হয় আরো ধরেন 60 কোটি টাকা, তাহলে টোটাল হলো 110 কোটি টাকা। তো 110 কোটি টাকা কিন্তু আপনার সরাসরি লাগে না, কারণ আপনি সবসময় কন্টিনিউয়াসলি কাস্টমারকে 1.5 মাস পর পর, মানে ভেন্ডরকে 1.5 মাস পর পর টাকা দেন। তাহলে এই যে বাকিতে যে প্রোডাক্ট কিনেন, ওইখানে আপনি একটা ফাইন্যান্সিং পেয়ে যান, ধরেন আপনি আপনার ধরেন লেটসে 45 কোটি টাকা আপনি হচ্ছে বাকিতে কিনতে পারেন, তো এই টাকাটাতে আপনাকে রানিং আপনাকে ফান্ডিং দেয়। সো এই কারণে এই রানিং ফান্ডিং দেওয়ার কারণে কারেন্ট অ্যাসেট থেকে, এই গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল থেকে কারেন্ট লাইবিলিটি বাদ দিলে এটাকে বলে নেট ওয়ার্কিং ক্যাপিটাল। বোঝা গেল এটা? জি স্যার। আচ্ছা, যদি বোঝা যায় তাহলে আমরা পরে আগাই। এখন এই ওয়ার্কিং ক্যাপিটাল কেন প্রয়োজন, সিগনিফিকেন্স অফ ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট। In a typical manufacturing firm, current asset exceed one half of the total asset. তার মানে সাধারণত ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনে আপনার যদি টোটাল অ্যাসেট থাকে 200 কোটি টাকা, তাহলে 100 কোটি টাকার উপরে ওয়ার্কিং ক্যাপিটাল সাধারণত থাকে, কারণ ফিক্সড অ্যাসেট বা পিপি যে লাগে সেই তুলনায় ওয়ার্কিং ক্যাপিটাল, মানে একটা ব্যালেন্স শিট অ্যানালাইসিস করলে আমরা ব্যালেন্স শিটে অ্যাসেট পাশে পাবো পিপিই, মানে প্ল্যান প্রপার্টি এন্ড ইকুইপমেন্ট, মানে ল্যান্ড বিল্ডিং এগুলো ইকুইপমেন্ট। তো এটা যদি 100 কোটি টাকা লাগে, ওয়ার্কিং ক্যাপিটালও কাছাকাছি 100 কোটি টাকার মতো লাগে। এই জন্য বলছে টিপিক্যাল ম্যানুফ্যাকচারিং ফার্ম, যারা ম্যানুফ্যাকচারিং, যারা ট্রেডিং করে অর্থাৎ মার্চেন্ডাইজার, তাদের এত টাকা লাগে না, তারা তো প্রোডাক্ট এনে তারা চিন্তা করে যে আমার 2 মাসের ইনভেন্টরি রাখলে এলসি করে চায়না দিয়ে আসতে লাগে প্রোডাক্ট 1.5 মাস, তো 2 মাসের যদি ইনভেন্টরি রাখি তাহলে ওইটা শেষ হইতে হইতে 1.5 মাসে আবার চলে আসবে, সো 15 ডেজের হয়তো তারা ইনভেন্টরি ক্যারি করে, মানে এমন প্ল্যানিংটা করে যে আমার কাছে 2 মাসে সেল করবার মতো ফিনিশ গুড ইনভেন্টরি আছে, আর চায়নায় অর্ডার অর্ডার করে এলসি ওপেন করে ঘরে পৌঁছতে পৌঁছতে 1.5 মাস লাগে। সো আমি হচ্ছে 2 মাসের ইনভেন্টরি রেখে অর্ডার করলে নেক্সট যে শিপমেন্ট হয়ে আমার ঘরে প্রোডাক্ট পৌঁছতে পৌঁছতে 1.5 মাসের ভিতরে যদি পৌঁছে যায়, তাহলে 15 দিনের ইনভেন্টরি আমার হাতে থাকবে, তাহলে তার জন্য ইনভেন্টরি ওয়ার্কিং ক্যাপিটাল মাত্র 15 দিন। সে হয়তো চিন্তা করে যে আমি এত মার্কেটে বাকি দিব না, আমি মোস্টলি ক্যাশ করব, কিছু কিছু বাকি দিব কর্পোরেট বা এরকম, তাহলে তার ওয়ার্কিং ক্যাপিটাল কম লাগে। কিন্তু ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন সেই জায়গায় ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট অনেক বেশি, কারণ তাকে ইনভেন্টরি মেনটেন করতে হয় অনেকগুলো, তার হচ্ছে র মেটেরিয়াল ইনভেন্টরি, স্পেয়ার পার্টসের ইনভেন্টরি, সেমি ফিনিশ গুড এবং প্যাকিং ম্যাটেরিয়াল, এই সবগুলো ইনভেন্টরি রাখতে হয়। এবং এখন মার্কেটে এত চ্যালেঞ্জিং যে বাকি সেল না করলে আপনার প্রোডাক্ট আপনি আহ, দোকানদারের শেলফে তুলতে পারবেন না, সো আপনাকে বাকি দিতেই হবে। সেই কারণে ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনের জন্য ওয়ার্কিং ক্যাপিটাল খুবই ইম্পর্টেন্ট। সেকেন্ড হচ্ছে এক্সেসিভ লেভেল অফ এক্সেসিভ লেভেল ক্যান রেজাল্ট ইন দ্য সাবস্ট্যান্ডার্ড রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, মানে আপনি যদি অনেক বেশি ওয়ার্কিং ক্যাপিটাল রাখেন, মানে অনেক বেশি বাকি রাখেন এবং ইনভেন্টরি অনেক বেশি রাখেন, তাহলে আপনার আরওআই কমে যায়, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, কারণ এখানে আপনার টাকাটা কিন্তু আটকে যায়।
আমি একটু পরে ম্যাথ করে দেখাবো যে কেন আমি এই কথাটা বললাম যে আপনার হচ্ছে আরওআই কমে যায়, এটা আমরা ম্যাথ করে দেখাবো, ঠিক আছে? এরপরে আপনি আসেন যে এখানে কি বললাম সেটা হচ্ছে যে কারেন্ট লাইবিলিটি আর দ্য প্রিন্সিপাল সোর্স অফ এক্সটার্নাল ফাইন্যান্সিং ফর স্মল ফার্ম। এই যে বাকিতে বিক্রি করে, আপনারা কি ইভ্যালি নামে একটা প্রতিষ্ঠানের কথা মনে আছে? ইভ্যালি নাকি যেন নাম, ইভ্যালি, হ্যাঁ। জি স্যার, ওদের ওএস ওদের ওয়ার্ক ইন্টারনেট। ওদের ওয়ার্কিং ক্যাপিটাল কি কোনো ছিল, মানে ওয়ার্কিং ক্যাপিটাল লাগতো বলেন তো? তাদের কোনো ওয়ার্কিং ক্যাপিটাল লাগতো? জি না স্যার। তারা উল্টা উল্টা টাকা জমাইতো কিরকম? তারা কা- জি, কাস্টমারের কাছে সেল করতো। ধরেন আজকে সেল করলো, 6 মাসেও প্রোডাক্টটা হ্যান্ড ওভার করতো না, তাহলে কাস্টমারের টাকা তার কাছে খাটতো। ধরেন আপনি আজকে অর্ডার করে টাকা নিয়ে নিল, 3 মাস, 6 মাস, 9 মাস আস্তে আস্তে প্রোডাক্ট গুলো দেওয়ার চেষ্টা করতো, ফাইনালি অনেক প্রোডাক্ট দিতেও পারে নাই, ফাইনালি বন্ধ হয়ে গেছে। এটা গেল হচ্ছে কাস্টমারের কাছ থেকে ফান্ড অ্যাডভান্স নিয়ে নিত। সেকেন্ড হচ্ছে যে তারা যেসব সাপ্লায়ারের কাছ থেকে প্রোডাক্ট নিত, ধরেন ওয়ালটন, এসিআই, সুপারস্টারও আমাদের কাছ থেকে কিছু প্রোডাক্ট নিয়েছিল। তাদের কন্ট্যাক্ট ছিল যে আপনি প্রাইস একটু বেশি রাখেন, কিন্তু আপনাকে টাকা দিব হচ্ছে 1.5 মাস, 2 মাস, 3 মাস পরে, এরকম কন্ট্যাক্ট। সো কাস্টমারের কাছ থেকে 6 মান্থে সে হচ্ছে টাকা রাখলো, মানে অ্যাডভান্স। আবার এদিক থেকে প্রোডাক্ট যখন ডেলিভারি করলো, এটা তো অনেক পরে ডেলিভার, সেই ডেলিভারি থেকেও আবার হচ্ছে 3 মাস, 4 মাস পরে পেমেন্ট। তো ফলে তার আসলে প্রোডাক্টের দাম অনেক কম ছিল। তার লজিকটাই হচ্ছে সে এখান থেকে এই টাকাটা নিয়ে, তার মডেলটা এমন ছিল যে আমি অনেক কম দামে অনেক অফার দিয়ে প্রোডাক্ট বিক্রি করব, এই টাকাটা আমার কাছে জমবে, এই টাকাটা আমি ইনভেস্ট করে এখান থেকে প্রফিট করব, এইটা তাদের বিজনেস মডেল ছিল। এটা রং মডেল, মানে অনেক দেশ অনেক জায়গায় করে, বাট এখানে বাংলাদেশের কনটেক্সটে স্বচ্ছভাবে করা খুব কঠিন। এই কারণে এই ধরনের যারা করছিল ওই সময়, হ্যাঁ, এই ইভ্যালি দেখে দেখে যারা করছে সবগুলো বন্ধ হয়ে গেছে। টিভি চ্যানেল খুললে ক্রিকেট খেলায় আমরা প্রচুর তাদের এই অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পারতাম, কিন্তু এখন সব বন্ধ হয়ে গেছে। আপনি দেখেন একটাও নাই, যারা যারা করছিল কোনো অ্যাড নেই, কিচ্ছু নেই, ঠিক না? এবার দেখেন ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট এফেক্ট দ্য কোম্পানিজ রিস্ক, রিটার্ন অ্যান্ড শেয়ার প্রাইস। ওয়ার্কিং ক্যাপিটাল অনেকটা ইনফ্লুয়েন্স করে, আমি একটু পরে দেখাবো। রিকোয়ার্স কন্টিনিউয়াস ডে টু ডে ম্যানেজারিয়াল সুপারভিশন, এটা আপনার প্রতিদিন হচ্ছে ম্যানেজারিয়াল সুপারভিশন লাগে, নাহলে বেশি টাকা ওয়ার্কিং ক্যাপিটালে যদি আপনি রাখেন তাহলে আপনার ব্যবসা এমনি লাল বাতি জ্বলবে, হ্যাঁ। বাকি কন্ট্রোল করা যাবে না, ইনভেন্টরি কন্ট্রোল করা যাবে না, ইনভেন্টরি স্লো মুভিং হবে, ইনভেন্টরি নষ্ট হয়ে যাবে, হ্যাঁ, এগুলো হয়। সো এটা আমরা দেখব। তো ওয়ার্কিং ক্যাপিটালের পলিসি, যেটা আপনাদের পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, তিনটা হচ্ছে আপনার ওয়ার্কিং ক্যাপিটাল থাকে, তিনটা। একটাকে বলা হয় কনজারভেটিভ পলিসি, অ্যাগ্রেসিভ পলিসি, মডারেট পলিসি। সো হোয়াট আর দোজ, এটা কি কি, এই তিনটা যদি আমরা দেখি তাহলে আমরা বুঝে ফেলবো ওয়ার্কিং ক্যাপিটাল। এইটাই হচ্ছে আপনার মূলত বোঝার বিষয়। খেয়াল করেন, একটা খুব এক্সাম্পল দিচ্ছি, সুন্দর একটা এক্সাম্পল দিচ্ছি, আপনারা খেয়াল করেন। ওয়ার্কিং ক্যাপিটাল ইস্যুস, এখানে আমরা কি করলাম? অপটিমাল ইনভেন্টরি, অপটিমাল লেভেল অফ কারেন্ট অ্যাসেট। অ্যাজাম্পশন হচ্ছে আপনি বলতেছেন যে 50,000 ম্যাক্সিমাম ইউনিট অফ প্রোডাকশন। আপনি এখানে কিছু অ্যাজাম্পশন দিলেন যে 50,000 প্রোডাক্ট করবেন, কন্টিনিউয়াস প্রোডাকশন, মানে এটা এমন না সিজনাল ইম্প্যাক্ট না, সারা বছর সব সময় ধরে প্রোডাকশন হবে। 3 ডিফারেন্ট পলিসিস ফর কারেন্ট অ্যাসেট লেভেল আর পসিবল, 3 ধরনের। একটা পলিসি হচ্ছে এ, যেখানে কারেন্ট অ্যাসেট অনেক বেশি থাকবে। পলিসি বি হচ্ছে মডারেট, পলিসি সি হচ্ছে খুব টাইট, আপনি কম কম টাকা রাখবেন, মানে কম লেভেল অফ ইনভেন্টরি রাখবেন, ঠিক আছে? সো এটা হচ্ছে আপনার অ্যাজাম্পশন। এখন আসেন এই লিকুইডিটি ভার্সেস প্রফিটেবিলিটি। যদি আপনি এই লিকুইডিটি ভার্সেস প্রফিটেবিলিটি কি, হাই ইনভেস্টমেন্ট ইন ওয়ার্কিং ক্যাপিটাল, যদি আপনি অনেক বেশি ওয়ার্কিং ক্যাপিটালের টাকা ইউজ করেন, তাহলে যেটা হবে মোর লিকুইড বাট মে নট বি ইউজিং ওয়ার্কিং ক্যাপিটাল এফিসিয়েন্টলি, লেস প্রফিটেবল। আপনার ব্যাংকের টাকা আছে, অনেক ব্যবসা বদারি করে না, তারা কিন্তু মার্কেটে বাকি শত শত কোটি টাকা মার্কেটে বাকি ফেলে রাখছে, ইনভেন্টরি অনেক কিনে এনে রেখেছে। সো এরকম রিল্যাক্স ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টে যেটা হয়, তাদের হচ্ছে ক্যাশ ফ্লো ঠিক থাকে কিন্তু প্রফিটেবিলিটি কমে যায়। আর যদি টাইট করেন, মানে ওয়ার্কিং ক্যাপিটাল খুব টাইট, জাপানিজদের মতো, যদি টয়োটা ম্যানেজমেন্ট সিস্টেম আছে, টয়োটা যে গাড়ি আমরা চলি,
ওই টয়োটা ম্যানেজমেন্ট সিস্টেমটা হচ্ছে জাস্ট ইন টাইম ফলো করে, অর্থাৎ তাদের ইনভেন্টরি থাকবে না, বাকিতে বিক্রি করবে না, সব ক্যাশে। সো তাদের ইনভেন্টরি জিরো, তাদের অ্যাকাউন্ট রিসিভেবল জিরো, ফলে তাদের হচ্ছে আসলে ওয়ার্কিং ক্যাপিটাল লাগে না, ঠিক আছে। এখন তাদের এই যখন আপনি ওয়ার্কিং ক্যাপিটাল কম ইউজ করবেন, তখন লো ইনভেস্টমেন্ট ইন ওয়ার্কিং ক্যাপিটাল, লেস লিকুইড বাট মে ইউজিং ওয়ার্কিং ক্যাপিটাল ইফিসিয়েন্সি, মোর প্রফিটেবল। এই কনসেপ্টটা বোঝা গেছে কিনা যে আপনার ওয়ার্কিং ক্যাপিটাল বাড়ালে যে আপনার লিকুইডিটি ভালো থাকে, পেমেন্ট ভালো থাকে, সব ঠিকঠাক, কিন্তু প্রফিটেবিলিটি কমে যায়। আর হচ্ছে যখন টাইট করেন, টাইট ইনভেন্টরি, তখন একটা রিস্ক থাকে যে আপনার লো ওয়ার্কিং ক্যাপিটাল, হয়তো পেমেন্ট একটু ডিলে হবে, আপনার ভেন্ডরকে রিকোয়েস্ট করতে হবে, ভাই নেক্সট মাসে আসো, নেক্সট মাসে আসো, বা নেক্সট সপ্তাহে এসে পেমেন্ট নাও, এরকম রিকোয়েস্ট করবেন, কিন্তু প্রফিটেবিলিটি হাই হবে। এটা বোঝা গেছে? এই দেখেন, আমি যে এক্সাম্পল দিয়েছিলাম, অপটিমাল অ্যামাউন্ট অফ কারেন্ট অ্যাসেট, এ সিনারিতে হাই, লিকুইডিটি অনেক হাই, বিতে অ্যাভারেজ, সিতে লো। গ্রেটার কারেন্ট অ্যাসেট লেভেল জেনারেট মোর লিকুইডিটি, অল আদার ফ্যাক্টর কনস্ট্যান্ট। তো আপনি যখনই হচ্ছে অনেক বেশি আপনার ইনভেন্টরি রাখবেন বা মার্কেটে অনেক বাকি দিবেন, তখন লিকুইডিটি ভালো হবে, ক্যাশ ফ্লো ভালো থাকবে, কিন্তু এটা আপনার আহ, এটা হচ্ছে আপনার লিকুইডিটি বাড়াবে, কিন্তু প্রফিটেবিলিটি কম হবে। কেমন? আপনি খেয়াল করেন, ফর্মুলাটা হচ্ছে এরকম: রিটার্ন অন ইনভেস্টমেন্ট। রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এই সংজ্ঞাটা আপনারা কি জানেন? তো রিটার্ন অন ইনভেস্টমেন্ট মানে হচ্ছে উপরে নেট প্রফিট, নিচে হচ্ছে অ্যাসেট, মানে কত টাকার অ্যাসেট ডিপ্লয় করে, কত টাকার অ্যাসেট ইউজ করে কত টাকা প্রফিট করছেন, এই ফর্মুলাটাকে বলে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এটা বোঝা গেছে কিনা? জি স্যার। এটাকে বলা হয় আর ও আই, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। তাহলে দেখেন, প্রফিট তো আপনার উপরে, নিচে কি আপনার অ্যাসেট। অ্যাসেটের দুইটা পার্ট, একটা হচ্ছে কারেন্ট অ্যাসেট আর একটা হচ্ছে ফিক্সড অ্যাসেট। এখন কারেন্ট অ্যাসেটের ভিতরে কি? ক্যাশ, লিকুইড ক্যাশ, অ্যাকাউন্টস রিসিভেবল অ্যান্ড ইনভেন্টরি। বারবার যেটা বলতেছি, ক্যাশ কত টাকা হাতে রাখবেন, প্রত্যেকটা পেটি ক্যাশে অনেক টাকা রেখে দিলেন। ব্যাংকে সবসময় টাকা রেখে দেন যে লাগতে পারে এরকম ভয় করে, এফডিআর করেন না বা কোথাও ইনভেস্ট করেন না বা এটা লোন রিপেমেন্ট করেন, অলওয়েজ আপনার কারেন্ট অ্যাকাউন্টে টাকা রেখে দেন। সো এটা আপনার লিকুইডিটি। রিসিভেবল মানে মার্কেটে বাকি দেন, ইনভেন্টরি মানে হাই। তো যদি যদি আপনার বেশি বেশি অ্যাসেট হয় আর ধরেন প্রফিট হয়েছে 100 টাকা, এখন নিচে যদি হচ্ছে অ্যাসেট ইউজ করেন 1000 টাকা, তাহলে হচ্ছে কত পার্সেন্ট? 10%। হ্যাঁ। আর যদি 100 টাকাই প্রফিট হয়েছে আর নিচে অ্যাসেট যদি 2000 কোটি টাকা, 2000 কোটি, 2000 হয়, তাহলে এটা 5% হয়ে যায়। তার মানে যত বেশি আপনার লিকুইডিটি হবে, প্রফিটেবিলিটি সেই হারেই কমতে থাকবে। কনসেপ্টটা কি বোঝা গেছে? জি স্যার, বোঝা গেছে। ওকে, ওকে। এবার আসেন তাহলে, এখন দেখেন তিনটা অপশন। যখন হচ্ছে অপটিমাল লেভেল, ডিক্রিজিং ক্যাশ রিডিউস দ্য ফার্মস অ্যাবিলিটি টু মিট ফাইন্যান্সিয়াল অব্লিগেশন, মোর রিস্কি। মানে আপনি যদি ক্যাশ রিডিউস করেন, তাহলে ফার্মের অব্লিগেশন একটু রিস্কি হয়ে যাবে। যে আপনার যেমন ধরেন, মাঝে মাঝে ভেন্ডররা দুর্নাম করবে যে এরা টাকা দেরি করে দেয়, হ্যাঁ, ভালো সাপ্লায়ার পাবেন না, ঠিক আছে। স্ট্রিক্ট ক্রেডিট পলিসি রিডিউস রিসিভেবল অ্যান্ড পসিবলি লুজ সেলস অ্যান্ড আছে কাস্টমার, এটাও রিস্কি। মানে আপনি যদি খুব বেশি টাইট করেন যে বাকি বিক্রি করবেন না, ইনভেন্টরি জাস্ট ইন টাইম রাখবেন, অর্থাৎ ইনভেন্টরি কমায় ফেলবেন, তাহলে চান্স থাকবে স্টক আউট করা। স্টক আউট মানে হচ্ছে আপনি যে প্রোডাক্ট সেল করেন সেটার ইনভেন্টরি খুব চাপাচাপি করে রাখলেন, হঠাৎ করে হচ্ছে চায়নায় বন্ধ হয়ে গেল, যেমন কোভিডের সময়। কোভিডের সময় হচ্ছে শুরু হয়েছিল হচ্ছে 2020 সালের মার্চ মাসে। তো যারা ইনভেন্টরি একটু বেশি রাখে তাদের কিন্তু প্রফিটেবিলিটি কম কম ছিল, ঠিক, কিন্তু যাদের ইনভেন্টরি হাই ছিল, চায়না হঠাৎ করে শাটডাউন করে ফেললো, চাইনিজ হলিডে ছিল, প্লাস হচ্ছে কোভিডের ইম্প্যাক্টে ফ্যাক্টরি বন্ধ ছিল 3 মাস। তো যারা খুব টাইট ইনভেন্টরি রাখে তারা ওই 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 অ্যাবসলিউটলি একটা ইমার্জেন্সি সিচুয়েশনে তাদের ইনভেন্টরি কম ছিল, ফলে একটা পর্যায়ে স্টক আউট হয়,
ফলে যাদের ইনভেন্টরি বেশি ছিল লাইক বড় বড় কোম্পানি, তারা হচ্ছে মার্কেটে পেনিট্রেশন করে এবং ছোট ছোট আপনার রিটেইলার বা সেলার বা যারা ইম্পোর্টার তারা আস্তে আস্তে করে মার্কেটে আউট হয়ে যায়। সো এটা একটা সমস্যা যে আপনি প্রফিট বাড়াতে গেলে আপনার ইনভেন্টরির একটা লেভেলে আসতে হবে, অ্যাকাউন্ট রিসিভেবল একটা লেভেলে আসতে হবে, কিন্তু এইটা করতে গেলে আবার রিস্ক থাকবে যে টানাটানিতে পরে আপনার ওভারঅল সেলস লুজ হবে। লোয়ার লোয়ার ইনভেন্টরি লেভেলস ইনক্রিজ দ্য স্টক আউট অ্যান্ড লস সেল। ওই যে বললাম ইনভেন্টরি যদি কম থাকে তাহলে আপনাকে আসলে আপনার যেটা হবে যে দেয়ার ইজ এ চান্স যে স্টক আউট হয়ে যাবে, মার্কেটে আপনি থাকবেন না, সেই রিস্কটা থাকে। তো আলটিমেটলি এত ডিসকাশন করবার পরে সামারি অফ অপটিমাল অ্যামাউন্ট অফ কারেন্ট অ্যাসেট যেটা ওয়ার্কিং ক্যাপিটাল, আপনি ওয়ার্কিং ক্যাপিটাল তিনটা সিচুয়েশনে যদি সামারি করি তাহলে আপনার এ পলিসি যেখানে আপনি অনেক বেশি ইনভেন্টরি রাখছেন, এই যে বড়টা মানে উপরেরটা, সেখানে কি হবে, এই তাদের হচ্ছে লিকুইডিটি হাই, প্রফিটেবিলিটি লো, রিস্ক লো। বি অপশনে লিকুইডিটি অ্যাভারেজ, প্রফিটেবিলিটি অ্যাভারেজ এবং হচ্ছে রিস্কও অ্যাভারেজ, কারণ রিস্ক অত টাইট না, তো অতএব ফেল করার চান্স কম। আর যদি খুব টানাটানি করে জাস্ট ইন টাইপ জাস্ট ইন টাইম টাইপ ইনভেন্টরি ম্যানেজ করেন এবং জিরো ক্রেডিট পলিসি নেন, তাহলে আপনার লিকুইডিটি লো হয়ে যাবে, প্রফিট হাই হবে, সঙ্গে সঙ্গে রিস্ক অফ ডিফল্ট অফ পেমেন্ট অ্যান্ড স্টক আউট কস্ট হাই হবে, ফলে এটা একটা রিস্ক থেকে যাবে। সো প্রফিটেবিলিটি ভ্যারিজ ইনভার্সলি লিকুইডিটি, লিকুইডিটি বাড়লে প্রফিট কমবে, কিন্তু লিকুইডিটি কমলে প্রফিট বাড়বে কিন্তু রিস্ক বাড়বে। প্রফিটেবিলিটি মুভস টুগেদার উইথ রিস্ক, রিস্ক অ্যান্ড রিটার্ন গো হ্যান্ড ইন হ্যান্ড। এই স্লাইডটাই আপনি যদি বুঝতে পারেন এবং এটা মাথায় রাখেন তাহলে আপনি ওয়ার্কিং ক্যাপিটালের মেইন থিমটা আপনি পেয়ে যাবেন। বোঝা গেছে? এটা একটু ভালো করে বুঝেন তো, বোঝা যাচ্ছে কিনা, বা কোনো কোশ্চেন থাকলে করেন। এই ধরনের কোনো স্ট্যান্ডার্ড প্র্যাকটিস আছে কতদিনের ইনভেন্টরি রাখতে হয় আর প্রোডাকশনের কত টাইম ব্যাকআপ রাখতে হয়, এই ধরনের কোনো থিওরি আছে? আচ্ছা, এটাকে, হ্যাঁ, এটা একটা থিওরি আছে, এটাকে বলা হয় এমওকিউ। এমওকিউ আর একটা আছে ইওকিউ। ইওকিউ ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, হ্যাঁ, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, ইওকিউ। এই ফর্মুলাটা আপনি যেটা কোশ্চেন করছেন এটা ইওকিউ তে কভার করে। আমি দেখি আপনাকে 1 মিনিট আমি দেখাতে পারি কিনা। এটা এই সিলেবাসের সাথে মানে হ্যাঁ, এটা ওয়ার্কিং ক্যাপিটালের সাথে একটা সম্পর্ক আছে, বাট ইওকিউ সরাসরি একটু বেশি ম্যাথমেটিক্যাল। হ্যাঁ, তো আমরা একটু দেখি যে ইওকিউটা আপনাকে ইয়ে করতে পারি কিনা। জাস্ট এ মিনিট, হ্যাঁ। বা আমি যদি আপনাদেরকে এটা প্রেজেন্টেশনটাও দিয়ে দিতে পারবো, মানে খুঁজে বের করতে, বা একটা রেকর্ডেড ইয়ে দিতে পারবো। আপনাদের আগে কিছু দিয়েছিলাম, সেটা হচ্ছে আপনাকে 1 সেকেন্ড। ইওকিউ, ইওকিউ পেয়েছে। আপনি যে কোশ্চেনটা করছেন সেটার অ্যান্সারটা হচ্ছে এই ইউকি। দেখা যায় এখন? জি, দেখা যাচ্ছে। ওকে, খেয়াল করেন, এখানে বলছি ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি এমন ভাবে অর্ডার করবেন যাতে স্টক আউট চান্সও কম থাকবে, মানে ইনভেন্টরি জিরো হওয়ার চান্সও কম থাকবে, আবার এমন বেশি ইনভেন্টরি হবে না যেটা প্রফিট আপনার ইম্প্যাক্ট ফেলবে। এই সংখ্যাটাকে বলা হয় ইকোনমিক। আমরা নাম থেকেই বুঝতে পারছি ইকোনমিক মানে কি, যেটা আপনার মোটামুটি আমরা বলি না যে আমরা ইকোনমিক্যালি চলছি, মানে লো কস্টে চলা। অর্ডার আর কোয়ান্টিটি মানে হচ্ছে কত ভলিউম আপনি ইনভেন্টরি রাখবেন, অর্ডার করবেন। সো ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি কি আপনারা বুঝতে পেরেছেন? সো এটা হচ্ছে ইউকিউ মিন ইন ইনভেন্টরি ম্যানেজমেন্ট। ইউকিউ অর্ডার ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি ইজ দ্য অর্ডার কোয়ান্টিটি দ্যাট মিনিমাইজ দ্য টোটাল হ্যান্ডলিং কস্ট অ্যান্ড অর্ডারিং কস্ট। তাহলে এই দুটো জিনিস আমরা নতুন নাম শুনলাম, যে হোয়াট ইজ হোল্ডিং
কস্ট, সরি হোল্ডিং, আর একটা হচ্ছে অর্ডারিং। হ্যাঁ, হোল্ডিং, হ্যান্ডলিং না, হোল্ডিং কস্ট, সরি, হোল্ডিং কস্ট অ্যান্ড অর্ডারিং কস্ট। তাহলে এই দুটো টার্ম বুঝলাম, তাহলে এই দুটো টার্ম নেক্সট স্লাইডে আমরা বুঝাই দিব যে আসলে হোয়াট ইজ হোল্ডিং কস্ট অ্যান্ড হোয়াট ইজ অর্ডারিং কস্ট। আচ্ছা, purpose of UQ, the goal of the UQ formula is to identify the optimal number of product unit to order. In achieve, a company can minimize the cost of buying, delivering and storing units. So ফর্মুলাটা কি? ফর্মুলাটা এরকম যে প্রথমে আপনাকে কি ইনভেন্টরি টার্ম, লিড টাইম হচ্ছে দ্য টাইম ইন্টারভেল বিটুইন অর্ডারিং অ্যান্ড রিসিভিং। আপনি একটা চায়নায় আজকে অর্ডার প্লেস করলেন, কালকে ব্যাংকে যে অর্ডার এই এলসি করলেন, আর কবে আপনার ফ্যাক্টরির গেটে প্রোডাক্ট ঢুকবে, এটাকে বলে অর্ডারিং টাইম, এটা রিসিভিং টাইম। হ্যাঁ, হোল্ডিং কস্ট কি? হোল্ডিং কস্ট মানে আপনি ইনভেন্টরি কয়দিন রাখবেন, এই মানে কস্ট অফ ক্যারি অ্যান ইনভেন্টরি, ক্যাশ কস্ট টু ক্যারি অ্যান আইটেম ইন ইনভেন্টরি ফর এ লেন্থ অফ টাইম, ইউজুয়ালি ইয়ার। মানে হোল্ডিং টাইম আপনি হচ্ছে যে কতদিন হোল্ড করতেছেন, আপনি কি 2 মাসের ইনভেন্টরি রাখবেন নাকি 1 মাসে রাখবেন, এইটাকে বলে হোল্ডিং কস্ট। মানে ইনভেন্টরি আপনি কিনে এনে ফ্যাক্টরিতে রাখলেন, এটার পিছনে কি কি খরচ হবে, এই ইনভেন্টরিটা রাখার জন্য এটার একটা ওয়ার্কিং ক্যাপিটাল কস্ট আছে, আর ইনভেন্টরি রাখার জন্য গোডাউন ভাড়া আছে, ইনভেন্টরি রাখার জন্য সিকিউরিটি গার্ড বেশি লাগে। তো হোল্ডিং কস্ট মানে এটা বুঝলাম, আপনার লিড টাইম বুঝলাম। অর্ডারিং কস্ট মানে এক একটা অর্ডার করতে কয় টাকা লাগে, মানে অর্ডারিং কস্ট অফ অর্ডারিং অ্যান্ড রিসিভিং ইনভেন্টরি। তার মানে একটা অর্ডার করতে গেলে একবার আপনি ব্যাংকে যে এলসিএ ফর্মটা ফিল আপ করে আপনার এই ইন্স্যুরেন্স কাভার নোট নিতে হয়, তারপরে আপনার হচ্ছে এখানে এই এলসি মার্জিন রাখতে হয়, এলসি কমিশন দিতে হয়, এগুলা আপনার হচ্ছে জাহাজ ভাড়া দিতে হয় আসার টাকাটা। হ্যাঁ, তাহলে একটা হচ্ছে হোল্ডিং কস্ট আর একটা হচ্ছে অর্ডারিং কস্ট। আর লিড টাইম মানে হচ্ছে একবার অর্ডার করে ঘরে কবে পৌঁছাবে, এই টাইমটাকে বলে। স্টোরেজ কস্ট হচ্ছে ওই যে আমি বললাম, কস্ট হোয়েন ডিমান্ড এক্সিড সাপ্লাই। হ্যাঁ, সরি, স্টোরেজ না, শর্টেজ কস্ট। আমি স্টোরেজ কস্ট এখানে অলরেডি বলেছি। শর্টেজ কস্ট মানে স্টক আউট কস্ট। স্টক আউট কস্ট মানে হচ্ছে কস্ট হোয়েন ডিমান্ড এক্সিড সাপ্লাই। যদি আপনি এমন হয় যে আপনার ইনভেন্টরি চাপাচাপি করতে যে আপনার ইনভেন্টরি জিরো হয়ে গেল, এটাকে শর্টেজ কস্ট বলে, শর্টেজ কস্ট বা স্টক আউট কস্ট, এইটাকেই বলা হয়। আমি আগে যেটা বারবার বলছিলাম, এটাকে অ্যাকচুয়ালি বলা হয় স্টক আউট কস্ট। মানে মার্কেটে আপনার প্রোডাক্ট জিরো হয়ে গেছে, স্টক আউট, OUT কস্ট। এটা আমরা হচ্ছে দেখলাম আর কি, মানে ফর্মুলা এগুলো লাগবে, এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি, আপনি যেহেতু জানতেছেন কি ফর্মুলা ইউজ করে। তো এই ইউকিউ অ্যাজাম্পশনটা কি, যে একটা প্রোডাক্ট ধরে ধরে কাজ করতে হবে, অনলি ওয়ান প্রোডাক্ট ইনভলভ। মাল্টি প্রোডাক্ট হলে এই ফর্মুলা কাজ করবে না, একটা প্রোডাক্ট ধরে করতে হবে। মানে আপনি যদি 10টা প্রোডাক্ট নিয়ে কাজ করেন, 10টা ইউকিউ মডেল আপনি কি 10টা ফর্মুলা ইউজ করতে হবে। অ্যানুয়াল ডিমান্ড রিকোয়ারমেন্ট নোন, মানে আপনি কত প্রোডাক্ট সেল করেন, ডিমান্ড কত, এটা জানতে হবে। ডিমান্ড ইজ ইভেন থ্রু আউট দি ইয়ার, সারা বছরে অ্যাভারেজ একই রকম। ধরেন প্রতি মাসে যদি বছরে 1200 ইউনিট সেল হয়, তাহলে ধরে নেওয়া হবে প্রতি মাসে 100 করে বিক্রি হবে। তাহলে প্রথম হচ্ছে ওয়ান প্রোডাক্ট নিয়ে, একটা প্রোডাক্ট নিয়ে একটা ইউকিউ মডেল করতে হবে। অ্যানুয়াল ডিমান্ড হচ্ছে আপনার জানতে হবে, মানে ইয়ারলি কত হয়, আর এই ডিমান্ডটা যেন প্রতি মাসে অ্যাভারেজে সমান সেল হয়। লিড টাইম ডাজ নট ভ্যারি, মানে চায়নার থেকে বাংলাদেশের, চায়নার গোয়াংজুর পোর্ট থেকে চিটাগাং পোর্টে আসার টাইমটা যেন মোটামুটি একই রকম থাকে, এই ফর্মুলা না হলে কাজ করবে না। ইচ অর্ডার ইজ রিসিভ ইন এ সিঙ্গেল ডেলিভারি, প্রত্যেকটা অর্ডার ভেঙে দিবে না। মানে আমরা যে এলসি করি, এলসি পার্শিয়াল শিপমেন্ট না, একবারে যে এলসি করব লেটার অফ ক্রেডিট, আমি যে প্রোডাক্ট অর্ডার করব এটা এক শিপমেন্টে প্রোডাক্ট হবে, এটা ভেঙে করে হচ্ছে আপনার ইয়ে হবে না, মানে আপনার হচ্ছে ভেঙে ভেঙে ডেলিভারি করবে না, একবারের অর্ডার প্রোডাক্ট একবারে দিয়ে দিবে। হ্যাঁ, এই শিপমেন্টের কোনো ব্রেকআপ হবে না। তাহলে এটা গেল। আরেকটা, দেয়ার আর নো কোয়ান্টিটি ডিসকাউন্ট, অর্থাৎ আপনি বেশি প্রোডাক্ট কিনলে বেশি ডিসকাউন্ট পাবেন, এরকম ফর্মুলা হইলে তখন আবার ঝামেলা। কারণ তখন আপনি যদি দেখা যায় যে কেউ বললো যে ভাই আপনি প্রতি বছর 1200 ইউনিট নেন, তো মান্থলি 1200 ইউনিট নেন, আপনি এখন 5000 ইউনিট নিলে আপনাকে 50%, 40% ডিসকাউন্ট দিয়ে দিব, এরকম যদি হয় তাহলে এই ফর্মুলা কাজ করবে না। ধরতে হবে যে এটা একটা স্ট্যান্ডার্ড প্রসেসে আছে। সো এখন তাহলে ফর্মুলা কি খেয়াল করেন, মজার ব্যাপার, আপনার ওয়ার্কিং ক্যাপিটাল এটা লাগে। যখন আপনি একটা প্রোডাক্ট রিসিভ করলেন, সেই সময় আপনার ইনভেন্টরি হয়ে যায় একদম হাইয়েস্ট পিক, যে আপনি যদি 100 ইউনিট কিনেন তাহলে 100 ইউনিটের টপ গেল। এরপর আস্তে আস্তে সেল করলেন, কমতে থাকলো কমতে থাকলো কমতে থাকলো কমতে থাকলো, জিরো হওয়ার আগে এই জায়গায় এসে আপনি একটা প্লেস অর্ডার করলেন। তার মানে আপনার এখানে পিক ছিল 100,
90 ইউজ হওয়ার পরে 10-এর সময় এসে আবার অর্ডার প্লেস করলেন। তো এটার লিড টাইম ওই 10 ইউনিট চলবে আপনার ধরেন 15 দিনে। এই 15 দিনের ভিতর প্রোডাক্ট যখন আসলো তাহলে জিরো হয়ে যাওয়ার পরে আবার ইনভেন্টরি হাই হলো। তারপর আবার আপনি আস্তে আস্তে এই লেভেলে যখন এসে আটকালো তখন আপনি অর্ডার প্লেস করলেন। তারপরে এই অর্ডার আসতে আসতে এই সময় লাগলো, আবার এটা হাই হয়ে গেল। সো দিস ইজ দ্য ইনভেন্টরি সাইকেল। এই পিকচারটা বোঝা গেছে কাইন্ডলি? যে কোশ্চেন যারা কোশ্চেন করছিলেন যে মানে কিভাবে আপনার এই প্রসেসটা হবে, বোঝা গেল? জি 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 ওকে। স্যার এই স্লাইড গুলো তো আমরা পাবো নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ, আমি তো সবই দিয়ে দিছি, আগে সবগুলো আপনাদের দিয়ে দিয়েছি, তাই না? আপনারা যারা রেগুলার ক্লাস করছেন দেখছেন না, আমি গ্রুপে ইভেন রেকর্ডেড ভিডিও দিয়ে দিছি। ওকে। আচ্ছা, এই ফর্মুলাটাই হচ্ছে যেটা আপনি জানতে চাচ্ছিলেন, এইটার জন্য এত কথা বললাম। এই এই টোটাল কস্ট, এই ফর্মুলা ইউজ করে আপনি মার্কেট ইনভেন্টরি আনেন তাহলে সবচেয়ে কম খরচ হবে। ফর্মুলাটা কি? টিসি টোটাল কস্ট ইকুয়াল টু কিউ বাই 2 × H, মানে হচ্ছে অ্যানুয়াল ক্যারিং কস্ট। এখানে দেখেন কিউ মানে অর্ডারিং অর্ডারিং কোয়ান্টিটি, একবারে কত কোয়ান্টিটি অর্ডার করবেন আপনি? কি 5,000 পিস একবারে অর্ডার করবেন, নাকি 3,000 করবেন, নাকি 2,000? এটা হচ্ছে কিউ। তাহলে কিউ হচ্ছে এই ফর্মুলা ডিভাইডেড বাই 2 মানে অ্যাভারেজ। আর এইচ মানে হোল্ডিং কস্ট, মানে একটা ইনভেন্টরি আপনি ফ্যাক্টরিতে রাখলেন, 100 ইউনিট রাখলেন, এইটা রাখার জন্য ফ্যাক্টরির যে ওয়্যার হাউসটার শেড ভাড়া, এটা শেড ভাড়া, হ্যাঁ, তারপরে হচ্ছে এইটার হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল, এটার সিকিউরিটি রাখার খরচ, এই সবগুলো খরচগুলো বলা হয় হোল্ডিং কস্ট। এটাকে আরেকটা নামে বলে ক্যারিং কস্ট। তাহলে ক্যারিং কস্ট পার ইউনিট আপনাকে জানতে হবে, এটা হচ্ছে এইচ। হ্যাঁ। আর একটা হচ্ছে ডিমান্ড। এই যে ডি মানে হচ্ছে ডিমান্ড, অ্যানুয়াল ডিমান্ড, ডিমান্ড অ্যানুয়ালি। আর অর্ডারিং কস্ট মানে একবার আপনি যদি এই এস মানে হচ্ছে এস মানে কি, এস মানে হচ্ছে আপনি একবারে কত আপনার অর্ডার করলে এটার কস্ট কত হয়, মানে আপনি একবার যদি একটা এলসি করেন তাহলে এলসির কস্ট কত, ইন্স্যুরেন্স কাভারেজ রেট কত, এটাকে বলে অর্ডারিং কস্ট। তাহলে ফর্মুলাটা হচ্ছে Q/2 × H। কিউ মানে হচ্ছে কোয়ান্টিটি, অর্ডার কোয়ান্টিটি, আর এইচ মানে হচ্ছে হোল্ডিং কস্ট, 2 মানে এটা ফর্মুলা 2, আর এখানে প্লাস হচ্ছে অ্যানুয়াল অর্ডারিং কস্ট হচ্ছে D/Q। ডি হচ্ছে ডিমান্ড, অ্যানুয়াল ডিমান্ড, আর কিউ মানে হচ্ছে অর্ডারিং কোয়ান্টিটি, এস মানে হচ্ছে আপনার হচ্ছে অর্ডারিং কস্ট পার অর্ডার, মানে একবার অর্ডার দিলে কয় টাকা লাগবে। সো এই হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলা ইউজ করলে আপনি টোটাল কি পাবেন, টোটাল কস্ট। ঠিক আছে, এটা আপনি টোটাল কস্টটা পেয়ে যাবেন এভাবে। আপনারা এইটা একটু দেখেন, আমি আপনাদেরকে এই রেকর্ড ভিডিওটা দিলে আরেকবার একটু দেখে নিন, কারণ এটা একটু টেকনিক্যাল, তো অন্য থিওরিটিক্যাল তো একবার না দেখলেও চলে। এই ফর্মুলা এখন দেখেন, আপনাকে এমন একটা কস্ট হবে, এইটা ইন্টারেস্টিং একটা পিকচার দেন, খেয়াল করেন যে আপনাকে যখন অ্যানুয়াল কস্ট, এটা হচ্ছে অর্ডারিং কস্ট, মানে যদি একবারে প্রোডাক্ট আনেন, খুব মজার, খেয়াল করেন, সব প্রোডাক্ট যদি একবারে অর্ডার দেন, একটা অর্ডারে বছরে সবকিছু আনলেন, তাহলে কি হবে? অর্ডারিং কস্ট হচ্ছে একটা অর্ডার, একটা, মানে অর্ডারিং কস্ট যদি একবারে আপনি আনেন, হ্যাঁ, তাহলে হচ্ছে আপনার কি হলো, আপনি এই গ্র্যাজুয়ালি বাড়তে 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 একবারে অর্ডার করলে আপনার খরচটা হচ্ছে, একবার অর্ডার করলে যেটা খরচ খরচ হবে, 2বার অর্ডার করলে আরেকটু বাড়বে, 3বার অর্ডার করলে আরেকটু বাড়বে, 4বার অর্ডার করলে আরেকটু বাড়বে, 5বার অর্ডার করলে আরেকটু বাড়বে, এরকম করে অর্ডার কস্টটা হচ্ছে পার অর্ডারের কস্ট। আর হোল্ডিং কস্ট হচ্ছে এক ইনভেন্টরি রাখলে 1 টাকা হইলে 2 ইনভেন্টরি 3 টাকা, 3 ইনভেন্টরি 3 টাকা, এরকম করে বাড়তে বাড়তে হোল্ডিং কস্ট, হোল্ডিং কস্ট হচ্ছে বাড়তে থাকে। আর অর্ডারিং কস্ট হচ্ছে আপনার যত অর্ডার করবেন তত হচ্ছে বাড়তে থাকে। এই দুটো মিলে এটা হচ্ছে অর্ডারিং কস্ট, আর হচ্ছে পার ইউনিট অর্ডারিং কস্ট, আর এটা হচ্ছে পার অর্ডারিং হচ্ছে হোল্ডিং কস্ট। এই দুইটা মিলে যেখানে হচ্ছে ইন্টারেস্ট চেক করবে, এটা হচ্ছে টোটাল কস্ট। এই অর্ডারটাকে বলা হয় ইওকিউ, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। ঠিক আছে। তো এই এই টোটাল আপনার আপনার অর্ডারিং কস্টটা মানে টোটাল দেখলেন। আর মেইন ফর্মুলা, ইউকিউ ফর্মুলা হচ্ছে আপনার কোন অপটিমাম কোয়ান্টিটি ইকুয়াল টু হচ্ছে আপনার 2DS। মানে এটা আগেরটা হচ্ছে আমি টোটাল কস্টটা বের করার জন্য, এটা টোটাল কস্ট আপনি জানতে পারবেন, আপনার সাপ্লাই চেইন বলে দিবে। এই টোটাল কস্টটা সাপ্লাই চেইন বলে দিবে, জানে তারা, এটা সাপ্লাই চেইন টিম, আপনাদের এখানে সাপ্লাই চেইন টিম এটা জানে। মেইন ফর্মুলাটা হচ্ছে, ইউকিউর ফর্মুলা হচ্ছে 2, এটা ফর্মুলা 2 ইন্টু অ্যানুয়াল ডিমান্ড, বছরে কত কোয়ান্টিটি সেল করেন আপনি, বছরে কত কোয়ান্টিটি অ্যানুয়ালি, সরি, অ্যানুয়ালি আমি লেটস সে
1 লাখ পিস লাইট সেল করি, এটা হচ্ছে অ্যানুয়াল আমার সেলিং, লাইট বিক্রি করি। তাহলে এটা আমি জানি যে 2 × অ্যানুয়াল ডিমান্ড ইন্টু অর্ডার কস্ট, মানে আমি যদি একটা অর্ডার করি তাহলে আমার হয়তো $100 খরচ হয়, এটা আমি জানলাম। তাহলে উপরে হচ্ছে অ্যানুয়াল ডিমান্ড ইন্টু অর্ডারিং কস্ট, আর নিচে হচ্ছে হোল্ডিং কস্ট। তার মানে একটা ইনভেন্টরি আপনি যদি 1 ইউনিট রাখেন, তাহলে যদি 1 ইউনিট রাখেন অ্যানুয়ালি, 1 ইউনিট রাখতে খরচ হয় ধরেন আপনার হচ্ছে 10 সেন্ট বা দশ পয়সা, তাহলে আপনি টোটাল অ্যানুয়াল অর্ডারিং হোল্ডিং কস্ট পাবেন। তাহলে এই ফর্মুলাটা হচ্ছে অ্যানুয়াল ডিমান্ড উপরে, মানে কত ইউনিট সেল করেন, আর উপরে হচ্ছে অর্ডার কস্ট, নিচে হচ্ছে অ্যানুয়াল কস্ট। এইটা রুট ওভার করলে যে কস্টটা আসে, যে সংখ্যাটা আসে, এইটা হচ্ছে ইউকি, মানে এই কোয়ান্টিটিতে অর্ডার করতে হবে। তার মানে আপনার হয়তো 1 লাখ পিস লাগে, এখন আপনি কি করতে পারেন, 10,000 করে প্রতিবার অর্ডার করে 10টা অর্ডার করতে পারেন, 10টা অর্ডারও করতে পারেন, বা 1 লাখ একবারে অর্ডার করে একটা অর্ডার করতে পারেন। তাহলে আপনি যেটা পারেন, একটা অর্ডারও করতে পারেন, 10টা অর্ডারও করতে পারেন, কিন্তু কততম, এটা কি 5, 4, 3, 7, 6 কোন লেভেলে অর্ডার করলে সবচেয়ে অপটিমাইজ হবে, আপনার খরচ কমে যাবে, সেই ফর্মুলাটাকে বলা হয় ইওকিউ। তো এই ইওকিউ এর ফর্মুলা হচ্ছে ইওকিউ, এটাকে কিউ মানে ইওকিউ, ইওকিউ ইকুয়াল টু হচ্ছে 2DS, মানে অ্যানুয়াল ডিমান্ড ইনটু হচ্ছে অর্ডারিং কস্ট, আর নিচে হচ্ছে হোল্ডিং কস্ট। এটা করলে আপনি যে ফর্মুলা, যে সংখ্যায় পাবেন, সেটাই হচ্ছে আপনার সবচাইতে লোয়েস্ট হবে। এটা হচ্ছে সাইন্টিফিক্যালি প্রুভেন, এবং এই ফর্মুলা দিয়ে সফটওয়্যারে আমরা বের করি যে সাপ্লাই চেইনের সাথে ফাইন্যান্স যখন কাজ করে, তারা যখন বাজেট নিয়ে কাজ করে, তখন তাদের বের করতে হয় যে ভাই আপনি অর্ডারিং কস্ট, ক্যারিং কস্ট, হোল্ডিং কস্ট এগুলো বের করে দেন, আমি বের করি যে কত সংখ্যা একবার করে অর্ডার করবেন। সাইন্টিফিক্যালি করলে তাই হবে, ঠিক আছে। সো দিস ইজ দ্য ইউকিউ, একটা এক্সাম্পল এখানে দেয়া আছে। সো এটা আপনারা দেখতে পারবেন, একটা এক্সাম্পল পয়সা দিয়ে একটা এক্সাম্পল দেয়া আছে, আপনারা এটা করে ফেলতে পারবেন। লোকাল ডিস্ট্রিবিউটর ফর এ ন্যাশনাল টায়ার কোম্পানি স্পেক টু সেল অ্যাপ্রক্সিমেটলি 9,600 স্টিল ব্লেডেড রেডিক্যাল টায়ার্স আছে, সার্টেন সাইজ, একটা সাইজ, একটা মাত্র একটা সাইজে বিক্রি করে, অ্যান্ড আপনার ট্রেড ডিজাইন নেক্সট ইয়ার আছে। অ্যানুয়াল ক্যারিং কস্ট হচ্ছে $16, অ্যান্ড হচ্ছে অর্ডারিং কস্ট $75। তো আপনি এই ফর্মুলা দিয়ে বের করে ফেলতে পারবেন। ওই ফর্মুলা কি ছিল, এই উপরে ছিল হচ্ছে আপনার 2 × অ্যানুয়াল ডিমান্ড। সো 2 × অ্যানুয়াল ডিমান্ড এখানে আছে, অ্যানুয়াল ডিমান্ড আছে হচ্ছে আপনার এখানে 6,900, তারপরে উপরে আছে ইনটু হচ্ছে এই অর্ডারিং কস্ট। তাহলে এখানে অর্ডারিং কস্ট হচ্ছে, এই অর্ডারিং কস্ট হচ্ছে আপনার 75 পার অর্ডার, আর ক্যারিং কস্ট অ্যানুয়ালি $16। তাহলে এখানে ডিভাইডেড বাই 16 হলে আপনি ইউকিউ বের করে ফেলতে পারবেন। সো দিস ইজ এ এক্সাম্পল অফ ইউকি ক্যালকুলেশন। মোটামুটি একটা বুঝ আসছে তো, না ধারণা আসছে না? জি স্যার। ওকে, তাহলে এটা একটু দেখে নিন, কারণ এটা তো ফর্মুলার বিষয়, তো আপনারা যদি দেখতে চান আমি এটা পিপিটিও দিয়ে দিব, আর আপনারা তো ভিডিওটা আপনাদের থাকবে। সো মানে আমাদের মেইন জায়গায় চলে যায়, ওয়ার্কিং ক্যাপিটাল। এমনকি ওয়ার্কিং ক্যাপিটালটা আসছে, স্লাইডটা দেখা যায় ওয়ার্কিং ক্যাপিটাল? জি দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল আমরা মোটামুটি বুঝে ফেললাম, এইটা হচ্ছে মেইন জায়গা ওয়ার্কিং ক্যাপিটাল। এইটা একটু মনে রাখতে হবে যে ওয়ার্কিং ক্যাপিটাল যত প্রফিটেবিলিটির সাথে সাথে রিস্কটা বাড়ে, এটা খুব স্বাভাবিক, আমরা জানি। আমাদের ধরেন আপনি এই যে কোনো কাজে যখন আপনি খুব টাইট কাজ করবেন, রিস্ক থাকবে, কিন্তু সঙ্গে সঙ্গে আপনার আবার এই প্রফিটও হাই হবে। যত আপনি রিস্ক নিয়ে কাজ করবেন, স্টক মার্কেট ইনভেস্টমেন্টে যত হাই রিস্কি শেয়ারে যাবেন, প্রফিট বাড়ার চান্স তত বেশি থাকবে। তো জি বলেন। স্যার আগে slide যে এইটা কি স্যার সব ধরনের বিজনেসে নাকি ম্যানুফ্যাকচারিং বা যারা যেমন সার্ভিস প্রোভাইডিং বা সার্ভিসের জন্য তো আসলে, হ্যাঁ, সার্ভিসের জন্য যেটা হইতে পারে, সার্ভিসিং এর জন্য তো আসলে এটা লাগে না, কারণ সার্ভিসিং এর জন্য অনলি লাগে ম্যান পাওয়ার। তো ম্যান পাওয়ার তো আসলে আপনার মোটামুটি একটা ফিক্স থাকে, সার্ভিসিং এর জন্য এটা হবে না। এটা হচ্ছে প্রোডাক্ট নিয়ে, আপনার যদি ম্যানুফ্যাকচারিং অথবা ট্রেডিং প্রোডাক্ট নিয়ে কাজ করেন, তাহলে এই ওয়ার্কিং ক্যাপিটালের এইভাবে ক্যালকুলেশন করতে হবে। আর সার্ভিসের জন্য একটু ভিন্ন, কারণ সার্ভিসে তো আসলে আমরা দেখা যায় যে, যেমন আমি আইটি ফার্ম, আমাদের এখন ধরেন মানে আইটি প্রি সেল, তারপরে ডেভেলপার যারা কোডিং করে, এরকম মিলে লেটস সে 16 জন লোক আছে। তো আমরা কি করি, আমরা এই 16 জনের বাড়াবো না। এখন নতুন প্রজেক্ট পেলে, আমরা রিসেন্টলি আলহামদুলিল্লাহ বাংলাদেশে একটা লার্জ প্রতিষ্ঠান, তার একটা কাজ পাবো, আমি নেক্সট ক্লাসে ওয়ার্ক অর্ডার পেলে আপনাদের বলবো, সবচেয়ে বড় প্রতিষ্ঠানের আপনার কাজ পাওয়ার সম্ভাবনা ইনশাল্লাহ তৈরি হয়েছে। তো ওইটা হলে আমার তখন 3 জন লোক বাড়াতে হবে। সো এইভাবে কিন্তু সার্ভিস অর্গানাইজেশন কিন্তু এই প্রোডাক্টের মতো চিন্তা করে না, তাদের হচ্ছে মানে ম্যান পাওয়ার বা এইটা। আর প্রোডাক্টের ক্ষেত্রে বোথ ম্যানুফ্যাকচারিং এবং হচ্ছে এই আপনার যেটাকে ট্রেডিং প্রোডাক্ট, সেটার ক্ষেত্রে এই ফর্মুলা খাটবে।
ঠিক আছে? জি স্যার। জি, তো আমরা এটা বুঝতে পারলাম। তো এই দেখেন এখানে হয়েছে কি, টেম্পোরারি ওয়ার্কিং ক্যাপিটাল মাঝে মাঝে লাগে, ধরুন এটা পার্মানেন্টলি লাগে, আর যখনই প্রোডাক্টের সিজন আসে তখন এরকম আপ ডাউন করে। ওয়ার্কিং ক্যাপিটাল কিন্তু সবসময় একই রকম লাগে না। যখন আপনার ধরেন একটা টেম্পোরারি গ্রোথ থাকে, আবার যখন হঠাৎ করে ইনভেন্টরি বাড়াইতে হয় অথবা মার্কেট বাকি বাড়ে, তখন বাড়ে আবার কমে, এইভাবে কিন্তু টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল কাজ করে। সো ফিক্সড অ্যাসেটের জন্য ফিক্সড টাকা লাগে ফিক্সডের জন্য, আর কারেন্টের জন্য এখানে লাগে, আর শর্ট টার্ম ফাইন্যান্সিং লাগে অনেক সময়। তো টোটাল একটা প্রতিষ্ঠানের যদি টাকার ফাইন্যান্সিং এর দেখেন, তাহলে দেখা যাবে যে ল্যান্ড বিল্ডিং কিনে ফেললে এটা লং টার্ম লাগবে, এটা ল্যান্ড বিল্ডিং কিনে আপনার বিল্ডিং এর এক্সপানশন হবে, সামান্য আগাবে, বাট শুরুতেই যে খরচ অলমোস্ট একই রকম। রেদার বিল্ডিং এ রিপেয়ার লাগবে, বিল্ডিং হয়তো 10 তলা করছে 12 তলা, সামান্য বাড়বে। আর কারেন্ট অ্যাসেট মানে হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল, মানে বাকিতে সেল করা ইনভেন্টরি, এটা লাগে। আর মাঝে মাঝে হচ্ছে এখানে আপনার ফাইন্যান্সিং লাগে। এখন আপনার এই পিকচার দিয়ে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হচ্ছে আমরা ব্যাংক লোনের ক্ষেত্রে দুই ধরনের লোন নেই। একটা নেই প্রজেক্ট লোন বা লং টার্ম লোন, আর একটা নেই শর্ট লোন, যেটাকে সিসি বা ওডি বলি। এটা কি আপনারা কেউ শুনেছেন, মানে এনিওয়ান হার্ড অ্যাবাউট ইট? যে ব্যাংক ব্যাংক থেকে যে লোন নেয় আপনার ফাইন্যান্স টিম বা ওনাররা, এটা প্রজেক্ট ফাইন্যান্সিং করে আর একটা ওয়ার্কিং ক্যাপিটাল করে, এটা কি আপনার জানা আছে তো, না? জি স্যার। এখন বলেন তো, এই ফিক্সড অ্যাসেট ইনভেস্টমেন্ট কি ওয়ার্কিং ক্যাপিটাল দিয়ে করবে নাকি প্রজেক্ট ফাইন্যান্স দিয়ে করবে? এটা প্রজেক্ট ফাইন্যান্স দিয়ে। এক্স্যাক্টলি, কারণ এইটার এই অ্যাসেটটা 10 বছরের আমি কিনছি, এটা 10 বছর আমি এটা দিয়ে মানে রেভিনিউ জেনারেট করব। আস্তে আস্তে করে আমার এই ডেপ্রিসিয়েশনের জন্য আমি একটা প্রভিশন রাখবো, যেটা অ্যাকচুয়ালি নন ক্যাশ, ওইটা দিয়ে আস্তে আস্তে পেমেন্ট করব, এবং অ্যাসেট ইউজ করে আমি আস্তে আস্তে পেমেন্ট করব। এটা হচ্ছে এইটাকে বলা হয় প্রজেক্ট ফাইন্যান্সিং। আর ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে দুই ধরনের হয়ে থাকে, একটাকে আমরা বলি হচ্ছে সিসি, মানে ক্যাশ ক্রেডিট, আর একটাকে ওডি বলে, ব্যাংক ওভারড্রাফট। সো এইটাকে বলা হয় ওয়ার্কিং ক্যাপিটাল। সো এই হচ্ছে আমার টোটাল আপনাদের জন্য মোটামুটি হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট, যেটা আমরা চ্যাপ্টার 13-এর ডিটেইলটা হচ্ছে আমি আপনাদেরকে একদম মানে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন প্লাস যতটা আমার পক্ষে সম্ভব আমি আপনাদেরকে এই ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট বুঝালাম। সো আপনারা কোনো কোশ্চেন থাকলে এখন করতে পারেন। স্যার একটা কোশ্চেন আছে, যদি এটার সাথে রিলেটেড কিনা জানি না, ওটা বলেন হচ্ছে না যে প্লিজ। হ্যাঁ স্যার, যেমন এই যে ধরুন ফিক্সড অ্যাসেটের ক্ষেত্রে যে ডেপ্রিসিয়েশনটা রাখা হয় আর কি স্যার, জি। একটা সময় পর পর আর কি স্যার। তো হ্যাঁ, এই টাকাটা কি পড়েই থাকে নাকি এটাও হচ্ছে মানে ইউজ করা যায় কারেন্ট অ্যাসেটের মতো, বা হচ্ছে যখন শর্ট টার্ম ফাইন্যান্সিং প্রয়োজন হয়? আসলে ওয়ার্কিং ক্যাপিটালে সরি এই এই ডেপ্রিসিয়েশনটা হয় কি, আমরা একটা ফিক্সড অ্যাসেট কিনে ফেলি। ধরেন আমি 100 কোটি টাকা, সরি 10 কোটি টাকার একটা অ্যাসেট কিনলাম। তো এখানে এই 10 কোটি টাকার ভিতরে ধরেন 5 কোটি টাকার ল্যান্ড, তো ল্যান্ড তো ডেপ্রিসিয়েশন হবে না, বাদ। আর যে মেশিন কিনেছি, বিল্ডিং করেছি 5 কোটি টাকা, ওইটা ধরেন আস্তে আস্তে করে 5 কোটি, এটা ধরে যে 10 বছরে বা 20 বছরে শেষ হবে। তো 5 কোটি টাকা যদি আমার হয়, 5 কোটি টাকা, হ্যাঁ, মানে 500 লাখ, ঠিক আছে, আর এটা চলবে 20 বছর। 20 বছর হইলে আপনি প্রতি বছর হচ্ছে লেটসে 25 লাখ টাকা করে আপনার ডেপ্রিসিয়েশন হবে। তো এই 25 লাখ টাকা আসলে সেপারেট ফান্ড তো ম্যানেজ করে না, আপনার এই টাকাটা থেকে যায়, এই অংশটা আপনার ইনকাম স্টেটমেন্টে কিন্তু চার্জ করি আমরা, লিখি কি আপনার মনে আছে, আপনার ইনকাম স্টেটমেন্ট লিখি সেলস মাইনাস হচ্ছে সিওজিএস করে জিপি পাই, জিপির পরে ডেপ্রিসিয়েশন চার্জ করি, সবকিছু করে করে আমরা ফাইনালি নেট প্রফিট করি। তাই ডেপ্রিসিয়েশন চার্জ করছি, বাট এটার জন্য টাকা আউটফ্লো হয় নাই। এই টাকাটা থাকে কোথায়? এই টাকাটা মূলত থাকে আমাদের হচ্ছে রিটেন আর্নিংস এর ভিতরে থাকে প্রফিট, আর ব্যাংকে অটোমেটিকলি বা আমাদের ওয়ার্কিং ক্যাপিটালে টাকাটা থেকে যায়। সো এই টাকাটা আসলে আলাদাভাবে কেউ সাধারণত এই করে না, বাট আমি কিছু কিছু প্রতিষ্ঠানে দেখেছি যে তারা ওই একটা অ্যাসেট কিনলো, ধরে নিল ওই অ্যাসেটটা চলবে 10 বছর, তো এই অ্যাসেটটা তো একবারে টাকা দিয়ে দিচ্ছে, এরপরে তো ডেপ্রিসিয়েশন করছে, তো ডেপ্রিসিয়েশনের একটা অ্যামাউন্ট নিয়ে তারা আস্তে আস্তে করে নতুন করে আবার নতুন মেশিন কিনবার জন্য একটা ফান্ড ক্রিয়েট করে জমা রাখে। কিন্তু এখন এই প্রক্রিয়াটা আসলে অনেকে ইউজ করে না, তাদের ক্যাশ ফ্লোর ভিতরেই থাকে। তো এটা আলাদাভাবে আসলে রাখে না। আপনার অ্যান্সারটা এরকম যে সাধারণত রাখে না, বাট কিছু কিছু প্রতিষ্ঠান চাইলে রাখতে পারে। জি স্যার। ওকে, সো এনি কোশ্চেন ফার্দার? আমরা দেখেন আমাদের যে সিলেবাস, হ্যাঁ, সেই সিলেবাসে আমরা আপনারা একটু নিজেরাই বুঝতে পারবেন যে
এখানে আমরা যদি সিলেবাসটা দেখি, আমরা এই আজকে মূলত হচ্ছে ইয়েটা পড়লাম, সরি এটা না, সিলেবাসটা সিলেবাসটা যদি দেখি, আমরা আজকে আপনার এই যে ফান্ড দেখলাম, মানে 11 ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, ফান্ড ফ্লো, সোর্স অফ ফান্ড, এটা আমরা অলরেডি পুরোটাই চার্জ করছি। নেক্সট দিনে আমাদের এই চ্যাপ্টার পড়বো আমরা সোশ্যাল এন্টারপ্রেনিউরশিপ, এটা আমাদের নেক্সট দিনে হবে। এরপরে আছে গভর্নমেন্ট ইনিশিয়েটিভ ফর বিজনেস ডেভেলপমেন্ট লাইক স্কিল বাংলাদেশ, ইজ অফ ডুইং বিজনেস, স্টার্ট আপ বাংলাদেশ। অলরেডি দেখেন আজকে আমি স্টার্ট আপ নিয়ে বলছি, অলরেডি আমার সিলেবাসে আছে। হ্যাঁ, তো আমরা আমাদের আজকে কত নম্বর ক্লাস হলো? 4 নম্বর না? জি স্যার। ওকে, তো আমরা এই 2 ক্লাসে 2টা শেষ করার চেষ্টা করব। আজকে যদি ক্লাস না, আর যদি আপনাদের কোনো কোয়ারি না থাকে, আমরা উই লাইক টু কনক্লুড টু দিস সেশন। আপনাদেরকে আমি এই ক্লাস শেষ করেই এই পিপিটি গুলো প্লাস হচ্ছে আপনাদের এই এই নোটটা, যেটা প্রতি ক্লাসে নোট শেয়ার করছি, 4th ক্লাসের নোটটা দিব। আর হচ্ছে এই ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট এবং আপনার এই ফান্ডিং মেকানিজম, এগুলোর যে ভিডিও আছে, এটা আমি আপনাদের দিব। আপনারা একটু মানে ফ্রি টাইমে একটু দেখে নিন, তাহলে যেটা হবে যে পরীক্ষা ইজিলি লিখতে পারবেন। কিন্তু এটা তো গল্প আকারে লেখার মতো, এটা তো একদম ম্যাথের মতো মুখস্থ লিখতে হবে না। সো যদি এটা একটু শুনেন, তাহলে আমি আমি শিওর যে আপনাদের হেল্প করবো। জি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। সেটা অনেক